এই দুটি ঘটনাই আপনাদের সকলের প্রিয় হাফিজ ভাইয়ের পাঠানো। সুতরাং নড়েচড়ে বসুন, আমরা চমৎকার একটি ভৌতিক সময় পার করব ইনশাল্লাহ। চলুন ঘটনাতে চলে যাব। প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি এই হাফিজ ভাই উনি ওনার অফিসের এক আপুর কাছ থেকে শুনেছেন। সঙ্গত কারণে আপুটির নাম বলা যাচ্ছে না, কারণ তিনি রাজি হননি তার নামটা প্রকাশ করতে। তো ঘটনাটি আপু তার পরিচিত মেহের আলী নামক একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছ থেকে শুনেছিলেন। আর অ্যাম্বুলেন্সের ঘটনা কিন্তু আসলেই অন্যরকম হয়। হাফিজ ভাই এর আগে কিন্তু অ্যাম্বুলেন্সের ঘটনা পাঠান নাই, অ্যাম্বুলেন্সের ঘটনা উনি এই প্রথম পাঠালেন। আর এই যে মেহের আলী ভাই, এই ঘটনাটি সরাসরি উনি নিজেই দেখেছেন, অধিকাংশটাই আর কি। আর পরবর্তীতে কিছু ঘটনা যেটা অন্য লোকদের কাছ থেকে উনি শুনেছিলেন। এই ঘটনাটি ঘটেছিল একটি 15 বছরের মেয়ের লাশের সাথে। এবার আসি মূল ঘটনায়। সময়টা 1996 সালের দিকে। সেদিন সারাদিন বৃষ্টি হয়েছে এবং সন্ধ্যার সময়ও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই মেহের আলী ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছেন। সারাদিন বৃষ্টির মধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছেন, আবহাওয়া খুবই খারাপ। এমন সময় তার কাছে দুজন 25 থেকে 30 বছর মানে এরকম বয়স আর কি, দুটি ছেলে আসে। তারা মেহের আলীকে জানায় যে আজিমপুর থেকে একটা লাশ খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে নিয়ে যেতে হবে। তো এই মেহের আলীর বাড়িও তালা উপজেলার জালালপুর ইউনিয়নে। তো পাশাপাশি ইউনিয়নে হয় বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন মেহের আলী যে লাশ নিয়ে যাব, সাথে বাড়ি থেকে একটু ঘুরে আসব। তো অন্যান্য সময় যে ধরনের টাকা পয়সা উনি হাঁকেন অ্যাম্বুলেন্স ভাড়া, তো উনি তার তুলনায় বেশ কম টাকাই রাজি হয়ে যান। আর মেহের আলী ওই যে দুইজন লোক, এরা দুই ভাই ছিল, দুই ভাইয়ের সাথে লাশ নিয়ে যাওয়ার জন্য রাজি হন। সে সারাদিন বৃষ্টির কারণে রাস্তায় মানুষজন চলাচল কমই ছিল। তো দুই ভাইকে সাথে নিয়ে আজিমপুর এলাকার বেশ নিরিবিলি একটা জায়গায় একটা বাড়ির কাছে গিয়ে থামেন। এর মধ্যে দুই ভাইয়ের সাথে কথা বলে মেহের আলী বুঝতে পারেন এরা দুজন আপন ভাই এবং যিনি মারা গিয়েছেন সেই মেয়েটি তাদের একমাত্র ছোট বোন। তো ওনাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আশেপাশে বাড়িঘর খুবই কম এবং যেই বাড়িতে লাশ রাখা হয়েছে ওই বাড়িটাও বেশ নিরিবিলি। অ্যাম্বুলেন্স ওই বাড়ির সামনে গেলে দুই ভাই নেমে বাড়ির মধ্যে চলে যান। তো মেহের আলী দেখেন যে এই বাড়িতে তেমন কোনো লোকজনই নেই। একটা বাড়িতে কেউ মারা গেলে ওখানে তো বেশ কিছু লোক থাকার কথা, তাই না? কিন্তু মনে হচ্ছে সব মিলিয়ে 4-5 জন হবে। তো মেহের আলী বেশ অবাকই হন। তারপরও ঢাকা শহরে একজন আর একজনের সাথে তো ওইভাবে মিলেমিশে থাকে না গ্রামের মতো, এই জন্য হয়তো বা লোকজন নাই। তো এই সমস্ত চিন্তা করে উনি বিষয়টা তেমন জোরালোভাবে আর নেন না। এর মধ্যে ওই দুই ভাই অ্যাম্বুলেন্সকে বাড়ির ভেতরে নিয়ে যেতে বলেন। তো মেহের আলী যতটুকু সম্ভব অ্যাম্বুলেন্স বাড়ির ভেতরে নিয়ে যান এবং ওই দুই ভাই এবং দুইজন মহিলা এবং তার সাথে একজন মাঝবয়সী পুরুষ এসে লাশটি গাড়িতে তুলে দেন। এরপর ওই দুই ভাই গাড়ি চালানোর জন্য মেহের আলী ভাইকে বলেন। তো মেহের আলী ভাই যখন লাশ নিয়ে বাসা থেকে বের হন তখন রাত প্রায় 10টা বেজে গেছে আনুমানিক। তো মেহের আলী গাড়ি চালাচ্ছেন এবং অ্যাম্বুলেন্সের ভেতর দুই ভাই লাশের সাথে বসে আছে। দুই ভাই নির্বিকার হয়ে বসে আছে, কারোর সাথে তেমন কেউ আসলে কথা বলছে না, সবারই মন খারাপ। ঢাকার রাস্তা পার হয়ে যখন সাভার এলাকায় অ্যাম্বুলেন্সটি ঢুকেছে তখন আবার বৃষ্টি শুরু হয়। তখন রাস্তায় গাড়ি ঘোড়া মানুষ নেই বললেই চলে। তো এভাবে গাড়িটা নবীনগর পর্যন্ত যাওয়ার পর শুরু হয় অদ্ভুত সব ঘটনা। অ্যাম্বুলেন্স যখন নবীনগর পার হয়ে মাঠের মধ্যে যেতে থাকে তখন মেহের আলী খেয়াল করে যে রাস্তার এক পাশে বিশাল এক কুকুরের লাইন। পিঁপড়া যেভাবে দলবদ্ধভাবে সিরিয়ালি হেঁটে চলে যায়, এই কুকুরের লাইনটা ঠিক সেভাবেই হেঁটে যাচ্ছে। এই কুকুরগুলোর সাইজ সাধারণ কুকুর থেকে 4-5 গুণ বড় হবে। প্রতিটি কুকুরের গলায় লোহার শেকল দিয়ে বাঁধা রয়েছে বা লোহার শেকলের একটা মালা রয়েছে। আর এই যে শেকলগুলো একটার সাথে আর একটা কানেক্টেড, মানে একটি কুকুরের সাথে আরেকটি কুকুর এই শেকল দিয়ে বাঁধা। তো মেহের আলী অ্যাম্বুলেন্সের আলোতে সামনে এগুলো দেখতে পেয়ে উনি গাড়ির গতি কিছুটা বাড়িয়ে দেন। যখনই এই কুকুরগুলো সোজাসুজি অ্যাম্বুলেন্সের কাছে চলে এসেছে তখন লাশের সাথে থাকা দুই ভাই যে যতটুকু জানে দোয়া দুরুদ পড়া শুরু করে। প্রায় 150 থেকে 200টি কুকুর নীরবে রাস্তা পার হয়ে চলে যাচ্ছে, রাস্তা ক্রস করে চলে যাচ্ছে অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে। অ্যাম্বুলেন্স তো দাঁড়িয়ে যায় ওই সময়। যখন কুকুরগুলো সব পার হয়ে গেল
এবং কুকুরের শেষ মাথায় একটা লম্বা ব্যক্তি কালো কাপড় পরে এই কুকুরের শিকলটা ধরে রেখেছে। ব্যক্তিটির মুখ দেখা যাচ্ছে না, তবে অস্বাভাবিক রকমের লম্বা। এরপর অ্যাম্বুলেন্স আবার চলা শুরু করে এবং তাদের অতিক্রম করে চলেও যায়। এরপর কুকুরগুলো এবং ওই ব্যক্তিকে দেখা যায় না। মেহের আলী প্রথমে বুঝতে পারে নাই যে আসলে ব্যাপারটা কি। অবশ্য কিছুক্ষণ পরেই বুঝতে পারে যে এটা হয়তো অস্বাভাবিক কোনো ঘটনা হতে পারে। কিন্তু যখনই এই 10 ফুটের উপরের লম্বা লোকটিকে দেখেছে তখন সে শিওর হয়েছে এটা স্বাভাবিক কোনো লোক না। আর এতগুলো কুকুর, প্রত্যেকটার গলার শেকলগুলো একই সুতোয় গাঁথা, আর পেছনে একটা লোক সে শেকল ধরে রেখেছে। এত বড় সাইজের কুকুর, আর কুকুরগুলো তো এইভাবে সুশৃঙ্খলভাবে চলার কথা না, একটু এলোমেলো তো হবেই, কিন্তু কুকুরগুলো খুব সুশৃঙ্খলভাবে চলে গেল। এসব বিষয়গুলো পরে উনি বুঝতে পারলেন। তো যাই হোক, উনিও দোয়া দরুদ পড়া শুরু করলেন এবং গাড়ি আরেকটু জোরে চালানো শুরু করলেন। এর কিছু সময় পর দেখেন যে ওই কুকুরগুলো পুরো রাস্তা জুড়ে দৌড়াচ্ছে এবং মুখ দিয়ে অদ্ভুত রকমের শব্দ করছে এবং মনে হচ্ছে তারা বিশ্রী কোনো ভাষায় কথা বলার চেষ্টা করছে। এই 150 থেকে 200 কুকুর অ্যাম্বুলেন্সের গতির সমান তালে দৌড়ে চলেছে। তাদের চোখ লাল এবং খুবই রাগান্বিত, যেন অ্যাম্বুলেন্স ভেঙে চুরে ফেলে দিবে একদম। লুকিং গ্লাসে কিন্তু মেহের আলী ভালোভাবেই দেখতে পাচ্ছিলেন সেগুলো। তো মেহের আলী অ্যাম্বুলেন্স তো চালান, এমন অস্বাভাবিক ঘটনার সাক্ষী তার পেশাগত জীবনে টুকটাক হয়েছে, কিন্তু এই রকম ভয়ঙ্কর কোনো কিছুর মুখোমুখি এই প্রথম উনি হলেন। তবে উনি একজন হুজুরের কথা মেনে চলতেন। ওই হুজুর ওনাকে বলেছিলেন যে যদি কখনো কোনো লাশ নিয়ে যাওয়ার সময় খারাপ কিছুর পাল্লায় পড়ো এবং যদি বুঝতে পারো লাশের কারণে ওই খারাপ জিনিসটা গাড়ির পিছু নিয়েছে, তাহলে গাড়িতে যদি কোনো ব্যক্তি থাকে সেজন্য লাশের কোনো একটা অংশের সাথে নিজের শরীরকে স্পর্শ করে। তো এই কথাটি মেহের আলীর যখন মনে পড়ে তখন মেহের আলী ওই 2 ভাইকে বলে যে তারা যেন তাদের বোনের এই লাশের 2 হাত ধরে রাখে। ড্রাইভারের কথা মতো তারাও সেটি করেন। এর মধ্যে কুকুরগুলো 2 পাশে সরে যেতে থাকে এবং সেই 10 ফুট লম্বা মানুষরূপী পিশাচটা গাড়ির পেছনে এসে গাড়িকে আঘাত করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো একটা কারণে গাড়িতে সে আঘাত করতে পারছে না। পেছনে থাকা 2 ভাই কিন্তু এটা দেখতে পাচ্ছে, তারা দোয়া দরুদ পড়ছে জোরে জোরে। এদিকে মেহের আলী যত দ্রুত সম্ভব গাড়ি চালানোর চেষ্টা করছেন, কিন্তু আসলে মনে হচ্ছে গাড়িটা ওইভাবে আগাচ্ছেই না। এতক্ষণ এই যে ঘটনাগুলো ঘটছে এর মধ্যে কিন্তু কোনো গাড়ি সামনে দিয়ে আসেও নাই, আবার পেছন থেকে কোনো গাড়ি অ্যাম্বুলেন্সকে ওভারটেকও করে নাই। যাই হোক, এমন সময় সামনের দিক থেকে একটা আলো দেখতে পায় মেহের আলী। তো মেহের আলী বুঝতে পারে এটা সম্ভবত ট্রাকের আলো। উনি এই আলো দেখার পর পেছনে খেয়াল করেন, দেখেন যে না, পেছনে কিছু নাই। তখন মেহের আলী এবং ওই 2 ভাই একটু স্বস্তি পান। মেহের আলী ওই 2 ভাইকে বলেন যে লাশের গাড়িতে এমন কিছু ঘটনা ঘটতেই পারে। একটা পর্যায়ে ট্রাকটা অ্যাম্বুলেন্সকে পার করে চলে যায়। এর কিছু পরে যখনই অ্যাম্বুলেন্স আবার মাঠের মধ্যে এসেছে, মানে রাস্তার 2 পাশে মাঠ, তখন তারা দেখেন শত শত কাক গাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে। কিন্তু কাকের আওয়াজ এটা শুনেই বুঝতে পারেন গাড়িতে থাকা ওই সেই 2 ভাই এবং মেহের আলী যে বিপদ কিন্তু তাদের পিছু ছাড়ে নাই। এই আওয়াজটা হচ্ছে সেই বিশ্রী ভাষায় কোনো কিছু একটা বলার মতো। এটা ঠিক কাক ডাকলে যেরকম আওয়াজ হয় না, ওরকম না। এই আওয়াজটা ওই কুকুরের গলা থেকেও কিন্তু আসছিল। যেহেতু সারাদিন এবং সন্ধ্যার পরও বৃষ্টি ছিল, এখন বৃষ্টি না পড়লেও ড্রাইভার চাইলেও কিন্তু খুব বেশি জোরে গাড়ি চালাতে পারছে না, কারণ রাস্তা তো পিচ্ছিল হয়ে আছে। তো মেহের আলী 2 ভাইকে বলেন আপনারা ভয় পাবেন না, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। এই কাকগুলো এমনভাবে 3 দিকে ঘিরে রেখেছে বাইরের কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই কাকগুলো গাড়ির সামনের আলোয় আসতে পারছে না। এভাবে বেশ কিছু সময় কাকগুলো উড়ে মাঠের জঙ্গলের দিকে একসাথে চলে যায়, মানে উড়ে উড়ে চলে যায় আর কি। এর মিনিট 5 পরেই একটা জায়গায় কাঠের দোকান দেখতে পান তারা। এটা যে বাজারের মধ্যে নয়, এটা গ্রাম থেকে একটা পুকুরের পাশে কাঠ দিয়ে তৈরি একটা দোকান। এটা বাজারের আশেপাশে কোনো দোকান না। তো এই অ্যাম্বুলেন্স গিয়ে দোকানের সামনে গিয়ে দাঁড় করানো হয় বা দাঁড়ায়। তো মেহের আলী এবং ওই 2 ভাই নেমে আসেন। মেহের আলী দোকানে গিয়ে সিগারেট কেনেন এবং বিস্কুট এবং চা খান। তো ওই 2 ভাই গাড়ি থেকে নেমে ওই দোকানে বসেন। তো মেহের আলী কিছু খাওয়ার অনুরোধ করলেও ওই 2 ভাই কিছুই খায় না। মেহের আলী ওই দোকানদারকে জিজ্ঞেস করেন যে আপনার দোকান এত রাত্রে খোলা রাখার কারণ কি? তখন দোকানদার বলেন যে তার মূল কাজ হচ্ছে এই
পুকুরটা পাহারা দেয়া, পাশে একটা পুকুর ছিল, আর পাশাপাশি কিছু আয়ের জন্য রাতে দোকান চালায়। রাতে অনেক ট্রাকের ড্রাইভাররা এখানে ট্রাক থামায়, তারপরে অনেক গাড়ি এখানে দাঁড়ায়, চাটা খায়, কিছু সময়ের জন্য বিশ্রাম নেয়। ভালোই কেনা বেচা হয় আর কি, বেচা কেনা হয়। আর শুধু যে চা বিক্রি করেন তা না, গরম দুধও বিক্রি করেন। কারণ হচ্ছে ওই সময় যারা গাড়ি নিয়ে যান অনেক সময় এনার্জি লেভেলটা কমে যায়, ঘুম আসে, অনেকে চা খায় না, তখন ওই গরম দুধটা খায়। এই জন্য গরম দুধটা উনি বিক্রি করেন। তো মেনলি গরম দুধও ওই সময় খেয়েছিলেন। তো আবহাওয়া তো ওই রাত্রে খারাপ ছিল, এই জন্য গাড়ি ঘোড়ার পরিমাণ রাস্তায় কম। তো দোকানদার এটাও বলছিলেন আর কি। দোকানদারের সাথে মেহের আলী আলাপ করছে। এর মধ্যে দুই ভাইয়ের এক ভাই অ্যাম্বুলেন্সের কাছে যায় এবং গিয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে অন্য ভাই মেহের আলী এবং দোকানদার এক দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে যায়। তারা ওখানে গিয়ে আশ্চর্য হয়ে যায়, অ্যাম্বুলেন্সে লাশ নাই। দুই ভাই পাগলের মতো লাশ আশেপাশে খুঁজতে থাকে, সাথে অ্যাম্বুলেন্সের চালকও খুঁজতে থাকে। এক পর্যায়ে এই দুই ভাইয়ের মধ্যে যে ছোট, ও পুকুরের কাছে গিয়ে চিৎকার করে ওঠে, পুকুরে লাফ মারে সে। এটা দেখে ড্রাইভার সহ অন্য সবাইও, ওই দোকানদারও পুকুরের কাছে যায়, গিয়ে দেখে লাশ পুকুরের মাঝখানে পানি থেকে একটু উপরে রয়েছে, মানে মাঝখানে দেখা যাচ্ছে, কিন্তু লাশ পানিতে কিন্তু স্পর্শ করছে না, মানে পানি থেকে একটু উপরে। আর ওই ভাই পানিতে লাফ দিয়ে লাশের কাছে যাওয়ার চেষ্টা করছে। এটা দেখে বড় ভাইটাও পুকুরে লাফ দেয়। দুই ভাই যখনই লাশের কাছাকাছি যাবে সেই মুহূর্তে লাশ পুকুরের আর এক পাশে সাঁ করে চলে যায়। আবার দুই ভাই সেখানে যায়, ঠিক আগের মতো লাশ একাই পুকুরের আর এক পাশে আবার চলে যায়। এই দৃশ্য দেখে ওই দোকানদার ড্রাইভারকে জিজ্ঞেস করেন এটার কারণ কি। তখন ড্রাইভার লাশ নিয়ে আসার পথে যা যা ঘটেছে সব ঘটনা দোকানদারকে খুলে বলেন। এটা শুনে দোকানদার দুই ভাইকে তাড়াতাড়ি উঠে আসতে বলেন, যে ভাই তোমরা তাড়াতাড়ি উঠে আসো, লাশের পিছনে সময় দিও না, বিপদে পড়ে যাবা। কিন্তু দুই ভাই তো বোনের লাশ এভাবে রেখে উঠে আসতে চায় না। দোকানদার তাকে আশ্বস্ত করেন যে এই লাশে কিচ্ছু হবে না, কিন্তু এখন যদি আপনারা উঠে না আসেন আপনাদের ক্ষতি হবে। অনেক কিছু বোঝানোর পর দুই ভাই পুকুর থেকে উঠে আসে। এদিকে ওই দোকানদার কিছু শুকনো কাঠ এবং বাঁশ দিয়ে পুকুরের চারপাশে আগুন ধরিয়ে দেন। দুই ভাই উঠে আসার পর দোকানদার বলেন, আপনারা এখন ধৈর্য ধরে অপেক্ষা করেন, এখান দিয়ে মাঝরাতে একজন আলেম যান, তাহাজ্জুদের নামাজ পড়েন, পাশাপাশি মসজিদের ইমামতি করেন। উনি খুব ভালো মানুষ, উনি এই বিষয়গুলোর খুব ভালো সমাধান করতে পারেন, উনি আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে। তো দোকানদার এবং মেহের আলী দুই ভাইকে অনেক বুঝিয়ে অপেক্ষা করতে বলেন। আর এদিকে কি ওই লাশ কিন্তু পুকুরের এপাশ ওপাশ একা একাই ঘুরে বেড়াচ্ছে, মানে লাশটা যে হেঁটে যাচ্ছে তা না, কিন্তু পানির থেকে মনে হচ্ছে আধ হাত উঁচুতে ভেসে বেড়াচ্ছে আর কি, একবার এই পাশে যায় ওপাশে যায়, মানে মনে হচ্ছে বাতাসে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এদিকে ওই দোকানদার পুকুরের আশেপাশে যত কাঠের চলা শুকনো বাঁশ ছিল একের পর এক আগুন ধরিয়েই যাচ্ছে। রাত 2টার দিকে হুজুর একটা বাইসাইকেল নিয়ে দোকানের দিকে আসেন, তখন দোকানদার তাকে থামতে বলেন। সবাই মিলে রাতে ঘটে যাওয়া ঘটনাটি হুজুরকে বলেন এবং দুই ভাই খুব কান্না করতে থাকেন। তিনি তার বোনের লাশটি পুকুর থেকে তুলে আনার জন্য খুব অনুরোধ করেন, মানে বড় ভাই অনুরোধ করেন, ছোট ভাই বলছিলেন আর কি। তো হুজুর রাতের সব কথা শোনেন, দুই ভাইকে বলেন আপনার বোন মারা গিয়েছে কিভাবে সেটাকে খুলে বলেন, আশা করি মিথ্যা বলবেন না। তখন বড় ভাই সব কথা খুলে বলেন। তিনি বলেন, আমার বোনের উপর ভয়ঙ্কর এক কালো জাদু করা হয়েছিল, আমার বোন সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই আত্মহত্যা করেছে। তো হুজুর বলেন পুরো ঘটনাটি খুলে বলতে। তখন বড় ভাই বলেন, ঘটনা শুরু আজ থেকে 3 বছর আগে। আমাদের বাড়ির পাশে একটা বিল আছে, আমার ছোট বোন প্রতিদিন ভোরবেলা শাপলা ফুল তুলতে যেত। যেহেতু বিলটা বাড়ির খুব কাছেই আর ও ওখানেই বড় হয়েছে, তাই এসব বিলে ভোরে গিয়ে শাপলা ফুল তোলা, মাছ ধরা এগুলো স্বাভাবিক ছিল। এবং এই বিলের সাথে অনেকগুলো তাল গাছ, খেজুর গাছ এগুলো ছিল। তো একদিন আমার মা ছোট বোনকে বলে, তুই সকাল সকাল ফুল তুলতে গেলে একটু তাল গাছের নিচে খুঁজে দেখবি যদি পাকা তাল পাওয়া যায়। তো এই কথা শুনে আমার বোন বলে, ঠিক আছে মা, আমি সকালে গিয়ে দেখব। তো আমার বোন সকাল মনে করে সেদিন গভীর রাত্রে বিলে চলে যায়। প্রথমে তাল গাছের নিচে গিয়ে তাল খুঁজতে থাকে, কিন্তু একটি তালও খুঁজে পায় না। এরপর ও বিলে নেমে ফুল তুলতে থাকে। এক পর্যায়ে তাল গাছ থেকে ধপাস করে একটা তাল পড়ার আওয়াজ সে শুনতে পায়। ও বিল থেকে উঠে ফুলগুলো বিলের ধারে রেখে তাল গাছের নিচে যায়, গিয়ে দেখে যে নিচে অসংখ্য তাল পড়ে রয়েছে, অথচ কিছুক্ষণ আগেও কিন্তু সে দেখেছে গাছের নিচে একটা তালও ছিল না। ও তালগুলো একটা একটা করে গুছিয়ে এক জায়গায় জড়ো করছে। হঠাৎ ও খেয়াল করে কালো পোশাক পরা একটা লম্বা মানুষ, সেও তাল গুছিয়ে তার মতো করে এক জায়গায় রাখছে। ওই লম্বা লোকটিকে দেখে আমার বোন বলে, আপনি কে? তখন ওপাশ থেকে ওই জিনিসটা বলে ওঠে,
আমি তোমার জন্য তাল গুছিয়ে রাখছি, এখন থেকে তুমি প্রতিদিন এসে তাল নিয়ে যাবা। এ কথা শুনে আমার বোন বলে, আপনার মুখটা দেখি আপনাকে তো চিনি না, তো আমি দেখি তো চিনি কি না। এই কথা বলার পর ওই জিনিসটা কোনো উত্তর না দিয়ে মানুষের মতো করে তাল গাছ বেয়ে ওঠা শুরু করে। এটা দেখে আমার বোন সোজা বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে আমাদেরকে বলে যে কি ঘটনা ঘটেছে। তখন আমরা আমার বোনকে বকা দেই যে এবং গভীর রাত্রে সে কেন গিয়েছে। তখন আমার বোন বলে যে সে মনে করেছিল সকাল হয়ে গেছে। যাই হোক, আমার বোনের মুখে এত তাল পড়ার কথা শুনে আমরাও ওই বিলের ধারে তাল গাছের নিচে যাই। গিয়ে দেখি আসলেই অনেকগুলো তাল পড়ে রয়েছে, কিন্তু তালগুলো আধা পাকা। গাছ থেকে পাকা তাল পড়ার কথা, আধা পাকা তাল পড়ার কথা না। কিন্তু এগুলো প্রায় সব আধা পাকা এবং প্রায় 30টির মতো তাল পড়েছিল। কিন্তু যে ব্যক্তিটিকে আমার বোন দেখেছিল, আমরা গিয়ে তাকে আর দেখতে পাইনি, এবং যে তাল গাছ বেয়ে ওঠার কথা বলেছিল সেই গাছেও ভালো করে খুঁজেও তাকে আর দেখতে পাইনি। যাই হোক, এরপর আমরা বাসায় চলে আসি, সব স্বাভাবিকভাবেই চলছিল। এর প্রায় 4 মাস পর সকাল মনে করে গভীর রাত্রে আবারও আমার বোন বিলে ফুল তুলতে যায়। ডাঙার কাছাকাছি ফুল তুলতে তুলতে যে একটু বেশি পানির মধ্যে যাবে, হঠাৎ ও দেখে সেই লম্বা কালো পোশাক পরিহিত লোকটি অনেকগুলো ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং বিলের মাঝখানে তাকে ফুল নিয়ে যাওয়ার জন্য ডাকছে, কিন্তু তার মুখটি দেখতে পাচ্ছে না ও। এটা দেখার পরই আমাদের বোন দ্রুত বাড়ির দিকে মুখ ঘুরিয়ে শাপলা ফুল হাতে নিয়ে বিলের থেকে উঠে আসার চেষ্টা করে। ও যখন নাকি বাড়ির দিকে মুখ করে বিলের ভিতর থেকে উঠে আসার চেষ্টা করছিল, তখন কিছু একটা পেছন থেকে দ্রুত পানির নিচ দিয়ে তার কাছে আসতে থাকে। এর মধ্যে কোনো কিছুতে তার পায়ের নিচে একটা আঘাত করে। সে বিল থেকে উঠে বাড়ি চলে আসে। বাড়ি এসে সে দেখে যে পায়ের গোড়ালিতে কেটে গেছে। তখন সে তার মাকে ডাকে এবং যা যা ঘটেছে সব বলে। মা তখন তাকে আবারও বকা দেয়, তুই আবারও মাঝরাতে কেন বাইরে গেছিস। তারপর মা কাটা জায়গায় কাপড় পেঁচিয়ে দেয় এবং পরিবার থেকে কড়াকড়ি নির্দেশ থাকে আর যেন ফুল তুলতে বা তাল কুড়োতে সে আর না যায়। এর মধ্যে তার শরীর শুকিয়ে যেতে থাকে। একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখা যায় বোনটি পাশে নেই। সবাই মিলে খুঁজতে খুঁজতে গিয়ে দেখা যায় সে তাল গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়। ওর জ্ঞান ফিরলে তাল গাছের কাছে কেন গেল জিজ্ঞেস করলো, কিছুই বলতে পারে না, এবং তাকে যে তাল গাছের কাছ থেকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এটাও সে বিশ্বাস করে না, কারণ সে তো বাসায় ঘুমিয়েছিল। এদিকে বোনের অবস্থা খারাপ হতে থাকে, ডাক্তার কবিরাজ দেখানো হয়, তবুও সুস্থ হয় না। এভাবে অনেক দিন চলে যায়। একদিন গভীর রাতে ছোট ভাই ঘুম ভেঙে দেখে যে তার ছোট বোন বাড়ির উঠোন দিয়ে একা একাই হাঁটতে হাঁটতে বিলের দিকে যাচ্ছে। এটা দেখে তো ছোট ভাই ডাকাডাকি শুরু করে। এরপর আমরা সবাই মিলে বাইরে গিয়ে দেখি বিলের ধার দিয়ে বোন সেই তাল গাছের দিকে যাচ্ছে। আমরা পেছন থেকে তাকে যতই ডাকাডাকি করি সে শুনতে পায় না। যখনই আমরা দ্রুত তার কাছে গিয়ে তাকে ধরেছি, তখনও অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং সাথে সাথে আর একটা জিনিস লক্ষ্য করি, বড় আকৃতির একটা কালো কুকুর বিলের উপর দিয়ে হেঁটে হেঁটে জঙ্গলের দিকে চলে গেল। এদিকে আমাদের ডাকাডাকিতে মা বাবা চলে এসেছে। সবাই মিলে ছোট বোনকে বাড়িতে নিয়ে যাই। আমরা সবাই বুঝতে পারি যে তার উপরে খারাপ কিছু নজর পড়েছে। আমরা পরদিন দুপুরে একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যাই। উনি সব শোনেন, ঝাড়ফুঁক করেন, তেল পরা দেন, পানি পরা দেন এবং 1 সপ্তাহ পর যেতে বলেন। আমরা 1 সপ্তাহ পর গেলে তিনি আমাদেরকে বলেন এক ধরনের তান্ত্রিক পিশাচের খপ্পরে পড়েছে এই মেয়েটি। এই তান্ত্রিক পিশাচের অসংখ্য খারাপ জিন শিষ্য রয়েছে। এই পিশাচটি এই মেয়েটার রক্ত নিয়ে কালো জাদু করেছে। বিলের মধ্যে যখন ওর পা কেটে যায়, মূলত ওই পিশাচটি জলের নিচ দিয়ে এসে ওর পায়ের কাছে তার ধারালো নখ দিয়ে কেটে কয়েক ফোঁটা রক্ত নিয়ে নেয়। তার দ্বারা এই মেয়েটাকে কালো জাদু করা হয়েছে। আর এই মেয়েকে চিকিৎসা দ্বারা সুস্থ করা সম্ভব নয়, বিশেষ করে কবিরাজের পক্ষে সম্ভব নয়। আরও বড় কোনো কবিরাজ দেখানোর জন্য ওই কবিরাজ পরামর্শ দেন। আর যদি সম্ভব হয়, যত দূরে সম্ভব এই মেয়েটাকে পাঠিয়ে দিতে হবে। এই কথা বলার পর 1 বছর ওই মেয়েটাকে ঢাকাতে রাখা হয় আর আমার মামার বাসায় রাখা হয়। আমরা 2 ভাইও এখানেই থাকি, এখানে আমরা কাজ করি আর বোনকে দেখে শুনে রাখি। এর মধ্যে সে কিছু সময় ভালো থাকে, আবার কিছু সময় খারাপ থাকে। আমার বোনটি বারবার বলতো এই যন্ত্রণার জীবনের চেয়ে মৃত্যু ভালো। আজ আমার বোন যন্ত্রণায় টিকতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কোনো ঝামেলা যেন না হয় এই জন্যই চুপিসারে লাশটি নিয়ে বাড়িতে যাচ্ছি। কিন্তু এখন মনে হচ্ছে ওই পিশাচটা আমার বোনের মৃত্যুর পরও আবারও পিছু নিয়েছে।
ওই হুজুর এই সব কথা শোনেন। ভাই যে কথা বললেন সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে, বিশেষ করে হুজুর আরো ভালো করে মনোযোগ দিয়ে শুনছিলেন। তো দোকানদারের কাছ থেকে হুজুর এক গ্লাস পানি চান। তো দোকানদার যখন এক গ্লাস পানি তার হাতে দেন, সেই পানি হাতে নিয়ে কিছুক্ষণ দোয়া পরে ওই পানিটা পুকুরে ফেলে দেন এবং উনি একা পুকুরের পাশে দাঁড়িয়ে একা একা কারোর সাথে কথা বলতে থাকেন। এর কিছু সময় পর লাশটি একা একাই পুকুরের একদম কিনারে চলে আসে। এরপর ভাসতে ভাসতে অ্যাম্বুলেন্সের কাছে চলে আসে। মূলত হুজুর তার অধীনে থাকা একজন জিনের সাহায্য নিয়ে লাশটি ডাঙায় নিয়ে আসেন। তো দুই ভাইকে লাশটি অ্যাম্বুলেন্সের ভেতর রাখতে বলেন এবং হুজুর দুই ভাইয়ের উদ্দেশ্য করে বলেন, আপনার বোনের উপর খুবই দুষ্টু প্রকৃতির পিশাচ কালো জাদু করেছে। সত্যি সত্যি এই পিশাচের অধীনে অসংখ্য জিন নিয়োজিত রয়েছে। এই লাশ দাফন হওয়ার পরও প্রথম রাত্রের মধ্যে কবর থেকে লাশ নিয়ে যেতে পারে এমন পদ্ধতিও ওরা করে রেখেছিল। এই লাশ মাটি দেওয়ার পর আপনাদের স্থানীয় হুজুর এবং আপনারা এই কবর পাহারা দেবেন। প্রথম রাত পার হয়ে গেলে এই লাশের ইনশাল্লাহ কিছু করতে পারবে না, তবে প্রথম রাতেই সমস্যা হতে পারে। আর ফজরের আজানের আগে এই লাশটি এখান থেকে নিয়ে যাবেন না, এরকমই থাক, আজান দিক তারপর নিয়ে যাবেন। তখন ওই দুই ভাই অনেক কান্নাকাটি করেন এবং লাশ যেন তার গ্রামে পৌঁছে দিয়ে আসেন সেই হুজুরের কাছে ওই অনুরোধ করেন। তো হুজুর একসময় রাজি হন। তিনি অ্যাম্বুলেন্সের সাথে ড্রাইভারের পাশেই বসেন। তো উনি যেই মসজিদের ইমাম, প্রথমে ওই ফজরের নামাজটা পড়ানোর পর উনি রওনা দিয়েছিলেন আর কি। তো যাই হোক, একটা সময় পৌঁছেও যান তারা। হুজুর দাফন কাফনের সাথে সার্বক্ষণিক ছিলেন। আর কবর পাহারা দেওয়ার জন্য এই প্রথম রাতে উনি বেশ কিছু ঝাড়ফুঁক করে দেন, যে প্রথম রাতে যারা কবর পাহারা দিবা তাদেরকে সিলেক্ট করেন, তাদেরকে ঝাড়ফুঁক করে দেন, বলে দেন তোমাদের ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না, আমার কিছু ভালো জিন তোমাদের সাথে থাকবে, আর আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর কালাম পড়ে কাজ শুরু করবা, ইনশাল্লাহ কোনো দুষ্টু জিন তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো ওই সময়ে অনেকেই সাহস করেছিল যে আমরাও পাহারা দিব। যারা এসেছিলেন তাদের প্রত্যেকেই হুজুর দোয়া পড়ে ফু দিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, তো মেহের আলী ড্রাইভার ভাই যিনি, উনি তো আসলে ওই রাত পর্যন্ত ছিলেন না। লাশটা দাফন কাফন হওয়ার পর ওই হুজুরকে উনি সাথে নিয়ে আবার যেই জায়গা থেকে হুজুরকে তুলেছিলেন ওখানে আবার নামিয়ে দেন। তো এর কয়েকদিন পর আবার উনি ওই গ্রামে গিয়েছিলেন মেহের আলী ভাই, কারণ তার যে ইউনিয়ন, ওই ইউনিয়নের পাশের ইউনিয়নই হচ্ছে এই যেই লাশের যেখানে দাফন করা হয়েছে সেই জায়গা, সেই দুই ভাইয়ের বাড়ি। তো উনি পরবর্তীতে যখন আবার যান, দুই ভাইয়ের সাথে দেখা করেন, রাত্রে কোনো কিছু ঘটেছিল কিনা এটা জিজ্ঞেস করে দুই ভাই বলেন, ওই রাত্রে গ্রামের আমরা দুই ভাই সহ আরও বেশ কয়েকজন, প্রায় 15 জন কবর পাহারা দেওয়ার জন্য ছিলাম। তো বিকাল থেকে বৃষ্টি ছিল, রাত যখন 11টা বেজে যায় তখন ঝড় বৃষ্টি বজ্রপাত হতে থাকে। এই সময় গ্রামের মানুষ ভয় পেয়ে যায়, অনেকেই চলে যায়, কিন্তু আমরা দুই ভাই বোনের কবরকে এভাবে বিপদে রেখে তো আসতে পারিনি। সারা রাত কবরের পাশে দোয়া দুরুদ পড়েছি। গভীর রাত্রে কবরস্থানের পাশে সেই লম্বা কুকুরগুলোকে দেখতে পাই, শত শত লম্বা কুকুর, যেগুলোর গলায় শেকল বাঁধা ছিল, আর শেকলের একদম পেছনে ছিল সেই লম্বা অবয়বটি। আমরা অনুভব করি যে এরা চলে এসেছে, এটা তো দেখেছি, কিন্তু অনুভব করি যে আশেপাশে আরো কিছু ভালো জিনের অস্তিত্ব এসেছে, বা অনুভব করতে পারছি ভালো জিনের অস্তিত্ব। আর এই জিনগুলো ওই জিনগুলোকে কোনোভাবে দূরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আর ওই পিশাচগুলো রাগে অনেক দূরের বড় বড় গাছের ডাল ভেঙে ফেলছিল, কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে আমার বোনের কবরের ধারের কাছে আসতে পারছিল না। একটা সময় ফজরের আজান দেয় এবং পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যায়। এরপর আর খারাপ কিছু ঘটে নাই আল্লাহর রহমতে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই অ্যাম্বুলেন্সের সাথে কতই না ঘটনা ঘটে। কিছু ঘটনা আমরা জানতে পারি, আর কিছু ঘটনা কখনোই জানতে পারি না। সবাই যে ঘটনা বলবে বিষয়টা এরকম না। অনেক অ্যাম্বুলেন্স চালকের সাথে অনেক ভয়ের ঘটনাও ঘটে। আর এমন একটি ঘটনার সামান্য একটু বিষয় আমি নিজেই প্রত্যক্ষ করেছিলাম, আর সেটি ইতোমধ্যে আমি বলেও ছিলাম, তারপরও আমি একটু বলি। সেটা হচ্ছে আমারই খুব কাছের একজন আত্মীয়, যে 6ই জানুয়ারি, এই বছরের 6ই জানুয়ারি মারা যায়। তো মারা যাওয়ার পর উত্তরা থেকে লাশটা বাগেরহাট নিয়ে যেতে হবে। পরের দিন নির্বাচন, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলছে না, কিচ্ছু নাই।
তো ওই অবস্থাতে পুলিশের যে অ্যাম্বুলেন্স, সেই এরকম একটা অ্যাম্বুলেন্স রাজারবাগ পুলিশ লাইন থেকে আসে। সেই অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে যাওয়া হয়। আমি অন্য একটি মাইক্রোতে ছিলাম যাওয়ার সময়, কিন্তু আসার সময় আমি অ্যাম্বুলেন্সেই বসেছিলাম। সারা পথে একটা মানুষও নাই, কারণ পরের দিন নির্বাচন, তো শুধু পুলিশের গাড়িগুলো দেখা যাচ্ছে যারা টহল দিচ্ছে। যেহেতু পুলিশের অ্যাম্বুলেন্স, এটাকে কেউ থামায় নাই। তো একটা জায়গায় এসে আমাদের গাড়ি যিনি চালাচ্ছেন উনি একজন পুলিশের কনস্টেবল, উনি গাড়িটা থামান এবং বলেন যে ভাই, একটা সমস্যা মনে হচ্ছে। আমি যখন গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে আমার হাত ধরে কেউ গাড়িটার সামনের চাকা বাম দিকে খাদের মধ্যে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে 2 বার, আমার হাতের উপর চাপ দিয়ে। তখন উনি গাড়িটা থামানোর পর এমন জায়গা থামান, সেখান থেকে একটু সামনে একটা চায়ের দোকান ছিল। তো ওখানে আমরা চা খাই। ইতোমধ্যে বেশ কিছু টহল পুলিশও চলে আসে, কারণ আমরা তো ওখানে আগন্তুক। তো তারা যখন দেখেন এটা পুলিশের অ্যাম্বুলেন্স, সব কথা জিজ্ঞেস করার পর ওনারা আবার ওখান থেকে চলে যান। তো অ্যাম্বুলেন্সে থাকা অবস্থাতে আমি নিজে অ্যাম্বুলেন্সের চালক ভাইয়ের কাছ থেকে এই কথাটা শুনলাম। আমি নিজে ওই সময় অ্যাম্বুলেন্সে বসা, 6 জানুয়ারি রাতের বেলা, ভোর হলেই নির্বাচন, বুঝতেই পারছেন খুব বেশি দিন আগের কথা না। তো এমন একটি ব্যাপার কিন্তু আমি নিজে ওই অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় প্রত্যক্ষ করেছি। এবং আমার কাছে একবার মনে হলো যে হঠাৎ করে রাস্তার একটু সাইডে কোনো কারণ ছাড়াই অ্যাম্বুলেন্সটি চলে গেল। মূলত যখনই হাতের বাম দিকে তার স্টিয়ারিংটা ঘুরিয়েছে, স্বাভাবিকভাবে হাতের বাম দিকে একটু যাবে। তো এটা স্বাভাবিকভাবে নিলেও এরকম 2 বার হওয়ার পরে উনি গাড়িটা থামিয়েছিলেন। তবে বাকি পথে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু আমার নিজের প্রত্যক্ষ করা একটা ব্যাপার, এবং তারিখ সহ বলে দিলাম যে কবে হয়েছিল। আল্লাহর রহমতে ওই যাত্রায় কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। তো আসলে অ্যাম্বুলেন্সে অনেক ধরনের ভয়ের ঘটনাই ঘটে। যারা অ্যাম্বুলেন্সে থাকে বা চালায়, ওই সময় উপস্থিত ছিল অ্যাম্বুলেন্সে, তারা বুঝতে পারবে যে কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার। একটু এলোমেলো হলেই কিন্তু গাড়িটা ভয়ঙ্কর দুর্ঘটনায় পতিত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছিলেন। আল্লাহ তাআলা এই ধরনের বিপদ আপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাহমুদ শোয়েব বগুড়ার এয়ারপোর্ট এলাকা থেকে বলছি। আজকে একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ময়মনসিংহ জেলার গফুরগাঁও উপজেলার এক শ্রোতা। নিজের নাম প্রকাশ করতে চাননি সে। তার বয়স মাত্র 17 বছর। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সরাসরি ঘটনায় চলে গেলাম। আমাদের বাড়ি ছিল একেবারে গ্রামের শেষ মাথায়। বাড়ির পিছনে বিশাল একটা পুকুর। পুকুরটার এক পাশে ছোট্ট বাঁশঝাড় আর এক পাশে পুরনো কবরস্থান। ছোটবেলা থেকেই শুনতাম ওই কবরস্থানে নাকি অনেক পুরনো অজানা কবর আছে। আমরা এসব কথায় বিশ্বাস করতাম না। তো এই ঘটনাটি রমজান মাসের শেষের দিকে, রাত প্রায় 3টা, সেহেরির সময় হওয়ার কথা। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল ওই আজানের শব্দে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আজানটা মসজিদ থেকে না, ওই আজানের শব্দটা আসছে পুকুর পাড় থেকে। আমি ভাবলাম হয়তো কেউ ভুল করে আগেই আজান দিয়ে দিচ্ছে, কিন্তু শব্দটা যেন ভারী, কর্কশ, যেন দূর থেকে পানির ভিতর দিয়ে আসছে। আমি জানালা ফাঁক দিয়ে তাকালাম। পুকুরের মাঝখানে হালকা কুয়াশা, আর সেই কুয়াশার ভিতরে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা এক অবয়ব। পরের দিন রাতে আমি কাউকে কিছুই বলিনি এই বিষয়ে, কিন্তু ঠিক সেই সময় আবার আজান। কালকে রাতে যেই সময় আজানটা শুনেছিলাম, আবার আজকে রাতেও এই একই আজান শুনতে পাচ্ছি। এইবার শুধু আমি একাই শুনছি না, সাথে আমার আব্বুও শুনতে পাচ্ছেন। তিনি বললেন, এই সময় তো আমাদের মসজিদে আজান দেওয়ার কথা না, বা আজান তো দেওয়া হয় না। আমরা বাইরে বের হলাম এবং আমি আর আব্বু আস্তে আস্তে দুজনের হাত ধরে হাঁটতেছি। দুজনকে আমি ভয় পাচ্ছি শিওর, কিন্তু আব্বুকে দেখেও মনে হচ্ছে যে আব্বুও ভয় পাচ্ছে।
আমরা আস্তে আস্তে পুকুর পাড়ে গিয়ে দেখি চারিদিক একদম নিস্তব্ধ, কিন্তু বাঁশঝাড়ের ভেতর থেকে হঠাৎ একটা কারো কান্নার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি আব্বুকে বললাম, আব্বু তুমি কি কান্নার আওয়াজ শুনতেছ? আব্বু বলছে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুইও কি একই আওয়াজ শুনতে পারতেছিস? আমি বললাম, হ্যাঁ আব্বু আমিও শুনতে পাচ্ছি। তো এইবার এই দ্বিতীয় রাতের এই ঘটনা গেল। তার পরের দিন রাতে ঘটনা আরো ভয়ঙ্কর হয়ে যায়। আমার ছোট ভাই হঠাৎ চিৎকার করে ওঠে। দৌড়ে গিয়ে দেখি সে পুকুরের ধারে দাঁড়িয়ে কাঁপছে, মানে খুবই কাঁপছে। মানে একটা মানুষ যদি সারাটা দিন পুকুরের ভিতরে নেমে থেকে গোসল করে, তারপরে ঠান্ডা পানির ভিতরে তাকে তুললে যেভাবে কাঁপবে, ঠিক সেইভাবে হঠাৎ হঠাৎ করে কাঁপছে। তো সে বলল, পানির ভিতর থেকে কেউ হাত বাড়িয়ে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো আমরা তার কথা শুনে ওই সময় হাতে আব্বুর লাইট ছিল, এই লাইট দিয়ে সরাসরি পুকুরের ভিতরে লাইট মারে, টর্চ লাইট। লাইট মারার পরে আমরা পানির উপর গোল গোল ঢেউ, যেন একটু আগেই কেউ পানিতে ডুব দিয়েছে। পানিতে ডুব দিলে যেমন চারিদিকে, মাঝখানে যদি ডুব দেওয়া হয় চারিদিকে ঢেউ ভেসে ভেসে যায় পাড়ের কিনারা পর্যন্ত, ঠিক সেই রকম গোল গোল ঢেউ ভেসে যাচ্ছে। আমরা বুঝতে পারলাম যে এই মুহূর্তেই কেউ ওই পানিতে ডুব দিয়েছে। তো কিন্তু একটু পরে আমরা অপেক্ষা করলাম, দেখি পুকুরে কেউ নেই। এই ঘটনাটি যখন ঘটে যায় বিভিন্ন জায়গাতে, এই ঘটনাটি আব্বু বলেছিল এবং মুহূর্তের মধ্যে আমাদের গ্রাম পারিপার্শ্বিক আরো অনেক গ্রাম আছে, যে গ্রামগুলোতে এই ঘটনাটি ছড়িয়ে যায়। পরের দিন ইমাম সাহেবকে ডাকা হলো। তিনি শুনে বললেন, এই পুকুরে আগে কেউ ডুবে মারা গিয়েছিল। এই কথা ইমাম সাহেবের মুখ থেকে শুনেই, যখন ইমাম সাহেব গ্রামের মানুষের সামনে এই কথা বললেন যে ওই পুকুর একটা অভিশপ্ত পুকুর, ওখানে কোনো এক ব্যক্তি ডুবে মারা গিয়েছিল, আমি ওই ইমাম সাহেব চিন্তা করে বললেন। ইমাম সাহেবের বলা শেষ হয়নি, এর মধ্যেই গ্রামের এক বৃদ্ধ লোক বলে উঠলেন, 20 বছর আগে একটা অচেনা লোকের লাশ এই পুকুর থেকে উঠেছিল। কে ছিল কেউ জানে না, তাকে পাশের কবরস্থানে দাফন করা হয়। এই কথাটি শোনার পর ইমাম যখন মুরব্বীর মুখ থেকে এই কথাটি শুনছিল, তখন ইমাম সাহেব তিনি চুপ করে তার মনোযোগ দিয়ে তার কথা শুনছিলেন, এবং ওই বৃদ্ধ লোকের কথা বলা শেষ হওয়ার সাথে সাথে ইমাম সাহেব বললেন, কিছু আত্মা আছে বা কিছু আত্মা কিছু আত্মা তাদের নিজেদের জায়গা ছেড়ে যেতে পারে না। সেই রাতে আমরা সবাই একসাথে জেগে রইলাম। রাত 3টা বাজতেই আবার আজান, ওই একই কর্কশ কণ্ঠে আজান আসতেছে। কিন্তু এবার স্পষ্ট দেখা গেল পুকুরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অবয়ব ধীরে ধীরে ডুবে যাচ্ছে। ডুবে যাওয়ার সময় তার মুখ থেকে বের হলো একটি কথা, আমার কবর ঠিক না। এরপর সব চুপ হয়ে গেল। সকালবেলা কবরস্থানে গিয়ে দেখা গেল একটা পুরনো কবরের মাটি বসে গেছে। পুরনো কবরে মাটি বসে গেছে, মাটি ভেঙে কবরের ভিতরে পড়ে গেছে। তো গ্রামের লোকজন দোয়া পড়ে নতুন করে মাটি দেয়। এরপর থেকে আর কখনো ওই পুকুর পাড়ে আজান শোনা যায়নি। কিন্তু আজও গ্রামের লোকজন বলে যে রমজানের শেষের দিকে বা শেষ 10কে ভোরের আগে পুকুর পাড়ে কুয়াশা জমলে দূর থেকে আজানের শব্দ এখনো ভেসে আসে। তারপর ওই গ্রামের এই ঘটনাটি সবাই যখন উপলব্ধি করার পরে ওই সবাই চিন্তা করে যে এই মানুষটার কবর তাহলে আমরা ঠিক করে দেই। কবর ঠিক করে দেওয়ার পর কয়েকদিন সব কিছু শান্ত ছিল। আমরা ভেবেছিলাম, যাক আলহামদুলিল্লাহ, আমরা হয়তোবা এই বিপদ থেকে বেঁচে গেলাম এবারের মতো। কিন্তু ঘটনাটা আবার শুরু হলো।
এবং আগের চেয়েও ভয়ঙ্কর রূপে। রমজানের শেষ রাতে, ঠিক শবে কদরের আগে, এই শবে কদরের আগের দিন রাত 2:50 হঠাৎ ঘুম ভেঙে যায়। এইবার আজান না, এবার অদ্ভুত গুঞ্জন শোনা যায়, যেন অনেক মানুষ একসাথে নিচু স্বরে কিছু পড়ছে। আমি জানালা খুলে তাকাতেই দেখি পুকুরের উপর ঘন কুয়াশা, কিন্তু কুয়াশার ভিতরে একাধিক ছায়া। ছায়াটা একটা না, দুটা না, একদম অনেকগুলো ছায়া। সবগুলো যেন পানির উপর দাঁড়িয়ে আছে। পরদিন সকালে দেখি পুকুরে পানি অস্বাভাবিকভাবে কমে গেছে, যেন রাতে কেউ অনেক পানি তুলে নিয়েছে। কিন্তু কোথাও পানি নেই, মাটিতে নেই, চারপাশে শুকনা। এরপর থেকে আমার ছোট ভাই অদ্ভুত আচরণ শুরু করে। এক রাতে একা উঠে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে থেকে একদিন তাকে আমি জিজ্ঞেস করলাম, এই কি দেখিস জানালা দিয়ে তুই? সে ধীরে বলল, ভাইয়া, ওরা ডাকতেছে, ওরা কবরের নিচে সবাই, ওদের খুব ঠান্ডা লাগছে ভাইয়া। আমাদের শরীর কাঁপতে শুরু করলো। এরপর গ্রামবাসী কয়েকজন সাহসী লোক সিদ্ধান্ত নেয় সেই পুরনো কবরটা আবার খোঁড়া হবে এবং ইমাম সাহেব দোয়া পড়ে কবর খোঁড়ার অনুমতি দেন। কবরের মাটি সরানো হলো, কিন্তু ভিতরে কোনো কফিন নেই, কোনো হাড় নেই, কিছুই নেই, শুধু ভেজা কালো কালো কাদা মাটি। যেন কেউ কখনো তাকে ওখানে ওই কবরে দাফন করাই হয়নি। সেই রাতে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে রাত 3টার সময়। আবারও আজান শুরু হলো, কিন্তু এবার মসজিদ থেকেও আজান হচ্ছে। দুটা আজান একসাথে, একটা স্বাভাবিক আর একটা গভীর ভারী পানির ঢের মতো। হঠাৎ পুরো পুকুরের পানি একসাথে ঢেউ তুলে মাঝখানে ঘূর্ণিঝড় তৈরি করে। আমরা দূর থেকে দেখলাম পানির মাঝখানে কালো একটা গর্তর মতো কিছু, যেন ভিতরটা ফাঁকা। তারপর একটা চিৎকার, আমাদের কেউ কবর দেয়নি। এরপর হঠাৎ শান্ত সবকিছু এবং আজানও বন্ধ, এবং ওই ঢেউ যে আসতেছিল সেই ঢেউ বন্ধ হয়ে যায়। পরের দিন পুকুরের পানি স্বাভাবিক হয়ে যায়। ছোট ভাই আর কিছু বলে না, কোনো ছায়া দেখে না, কিন্তু একটা জিনিস এখনো অদ্ভুত, পুকুরের মাঝখানে শাপলা ফুল কোনো দিন ফোটেনি। আর ভোরের আগে সেখানে কুয়াশা জমে ঘূর্ণির মতো ঘোরে। গ্রামের বৃদ্ধ লোক বলে, ওই পুকুরের নিচে নাকি পুরনো একটা ডোবা কবরস্থান ছিল, যা সময়ের সাথে পানির নিচে তলিয়ে গেছে। তো এই ছিল ঘটনা ভাইয়া। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলে আমাদের ঘটনাটি দেবেন। খুবই ভালো লাগে ভাই, আপনাদের সকল ঘটনা আমরা শুনি। তো ওকে, এই তো ধন্যবাদ, আপনার ঘটনাটি পড়া হলো। এরকম আরও ঘটনা আমাদেরকে সাপোর্ট করবেন, এবং আমাদের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের কাছের যে বন্ধু বান্ধব আছে যারা ভূত এফএম শোনে তাদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আসলে এটা সবচেয়ে ভালো হয়েছে যে আপনি আসলে বাড়ির থেকেও আমরা ঘরে বসে যে ভয়েস মেল পাঠাতে পারি, এই সুযোগটা খুব ভালো ছিল। আর রাসেল ভাই, আপনি বলেছিলেন যে ঘটনা পাঠাতে, যে ঘটনাটা আমি পাঠিয়েছিলাম সেটা আপনার পছন্দ হয়েছে, তো আমি সরাসরি সে ঘটনায় যাব, বেশি কথা বাড়াবো না। আর আজকের যে ঘটনা সেটা হচ্ছে আমাদের একটি গ্রাম কালীদহ, এই গ্রামকে কেন্দ্র করে একটি ঘটনা আজকে আমি শেয়ার করব। আর এটা ছিল রাশেদ নামে একটা ছেলে। আমি আগে বলে নেই তার পরিচয় একটু। রাশেদ হলো আমাদের গ্রামে আসে এবং সে আসলে শহরে থাকে, শহরের ছেলে। আর ওর বাবা আসলে একটা বিজনেস করে, বড় বিজনেস। আর সেই ক্ষেত্রে তারা আসলে সপরিবার শহরেই থাকে এবং সেই গ্রামে আসে। তারপর এই ঘটনাটা আর কি ঘটে যায়। আসলে আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি রাকিব আল হাসান, লালমনিরহাট জেলা আদিতমারি থানা থেকে বলছি।
আমাদের গ্রামটা একদম বলা চলে যে প্রত্যন্ত একটা গ্রাম, যে গ্রামে আসলে মানে সবকিছু নিরিবিলি নিস্তব্ধ, এবং আমাদের এমন অবস্থা যে রাসেল ভাই, আমাদের এক বাড়ি থেকে আর এক বাড়ির একটা মোটামুটি ডিস্টেন্স থাকে, খুবই ফাঁকা, মানে জনসংখ্যা খুবই কম, এরকম একটি নীরব এলাকা। যেন সন্ধ্যা হলেই পুরো আমাদের এলাকাটা একদম নিস্তব্ধ হয়ে যায়, কোনো মানুষ নেই, রাস্তাঘাট বন্ধ, রাস্তাঘাটে গাড়ি চলা বন্ধ, এরকম একটি গ্রাম আমাদের। আর মানে মোটামুটি আমাদের গ্রামে আবার বট গাছ, এদিকে শালবন আছে, বট গাছ একটু ঘেরা, মোটামুটি এরকম আর কি। আর আমাদের সেই গ্রামের মানে পাশেই ছিল একটা পরিত্যক্ত পুরনো বাড়ি। তো সবাই বলতো যে সেখানে বহু বছর আগে মানে ভয়ানক কিছু ঘটেছিল। তা একদিন সেই শহরে থাকে যে আমাদের রাশেদ, ওর বাবা সহ শহরে থাকে, হচ্ছে আমাদের গ্রামে আসে। তো সে তার দাদার পুরনো বাড়ি দেখতে আসছিল, যে ওর দাদার বাড়িটা কেমন, ওই যে পরিত্যক্ত বাড়িটা। তো গ্রামের লোকরা তাকে বারবার সতর্ক করলো, যে তারা বলল রাত হলে ওই বাড়ির দিকে না যাইও, তুমি অন্য কোথাও থাকো, এরকম বলছে রাসেল ভাই। কিন্তু রাশেদ এসব কুসংস্কার বলে হেসে দিল, যে হ্যাঁ এগুলা তো আমি ইয়াতে দেখি, আমি অনেক মুভি টুভি দেখি, এগুলা সমস্যা নাই, এগুলা সব আসলে অভিনয় বা এগুলা কিছুই না, এরকম একটা কুসংস্কার বলে উড়িয়ে দিল। মোট কথা এইটাই রাসেল ভাই। এখন রাত যখনই নামে গ্রামটা পুরো অদ্ভুত হয়ে যায়। এটা তো বললাম খুবই মানে নৃশংস একটা মানে মনে হয় যে স্তব্ধ, কোনো আওয়াজ নেই, শব্দ নেই। একা বের হইলে যদি এটা কথা বলা যায়, কথাটা বহু দূর যায়, এরকম একটা অবস্থা। আর মানে দেখা যাচ্ছে যে যদি একটা শেয়াল ডাকে, আমাদের বাড়ির থেকে একদম ইজিলি শোনা যাচ্ছে যে শেয়াল ডাকতেছে, আমাদের মানে কোনো ফাঁকা স্থান থেকে বা ইয়া থেকে শেয়াল ডাকতেছে বোঝা যায়। তো রাশেদ আজকে ঠিক করলো যে আজ সেই ওই পুরোনো বাড়িতে মানে দেখবে। সেই জন্য হাতে একটা টর্চ লাইট নিয়ে সে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। তো বাড়ির কাছে পৌঁছাতেই ওর ঠান্ডা হাওয়া একটা বয়ে গেল, একটা অদ্ভুত একটা হাওয়া, ঠান্ডা এরকম। তো ওর মনে হলো যে কেউ যেন তাকে দেখছে এরকম, যেহেতু ওখানে বলা বলি হয়েছে, তারপর এরকম মনে হয়। চারপাশ তাকিয়ে দেখতে পেলো যে আসলে ওর তো আশেপাশে কেউ নাই। পরে বাড়ির দরজাটা ও যখন খুললো, আর খোলার পর মানে খোলার পর যখন ও ভিতরে ঢোকার পর ওর হচ্ছে যে ওর প্রধান যে রুমটা ছিল ওখানে ঢুকবো করে আরেকটা গেট। রাসেল ভাই পরের গেটটাও দেখলো যে মানে আপনা আপনি নিজে থেকেই খুলে গেল। আর সেই মুহূর্তেই ওর মনে একটা ভয় লেগে গেল। তো দরজাটা মানে একদম কর্কর শব্দ করে খুলছিল, এরকম যে রাশেদের একদম বুকের ভিতর তখন মানে তুকপুকানি বেড়ে গেল। কিন্তু কৌতূহল তাকে ভিতরে ঢুকতে বাধ্য করলো, যে আমি দেখবই ঘরের ভেতর কি আছে। তারপর ঘরের ভেতর অনেক ধুলো আর মাকড়সার জাল ছিল। মনে হচ্ছিল যে বহু বছর কেউ এখানে আসে নাই, কারণ ওখানে তো কেউ ছিল না, কেউ ভয়ে ঢুকতেও না। টর্চের আলোয় সে পুরনো দেয়ালে অদ্ভুত কিছু দাগ দেখতে পায়। তো হঠাৎ উপরের তলা থেকে একটা শব্দ আসে, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে ওখানে। তো রাশেদ ভাবলো যে হয়তো কোনো প্রাণী, বা অনেকদিন থেকে বাড়িতে তো কেউ নেই, হয়তো কোনো কিছু আছে, এরকম মনে করছিল। কিন্তু রাসেল ভাই শব্দটা মানুষের পায়ের মতো লাগছিল। সে ধীরে ধীরে একদম সিঁড়ির দিকে আসলো, আগায়। প্রতিটি ধাপ উঠতে তো তার পা শিউরে উঠছিল, যে না জানি কি হবে। হঠাৎ টর্চের আলোয় এক মুহূর্তের জন্য নিভে গেল, একদম মানে চারপাশ সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। সব মানে সেই অন্ধকারে সে কারো শ্বাস নেওয়ার শব্দ শুনে ওই ওই জায়গাটাতে খুব কাছে, ঠিক তার পিছনে, এরকম মনে হচ্ছে যে কেউ একজন তার মানে তারপরেও কেউ একজন এখানে আছে। তো খুব কাছে, ঠিক তার পিছনে মনে হলো। যে রাশেদ দ্রুত পিছনে ঘুরলো, কিন্তু সেখানে কেউ ছিল না। আবার উপরের ঘর থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ হলো, মানে যে এ বাড়িতে কেউ যে উপস্থিত আছে এটা ওর মনে হলো, যে উপরের দরজা কেউ খুলছে, চলাফেরা করছে স্বাভাবিকভাবে উপরের তালার, এরকম একটি ঘটনা। আর তখনই রাশেদ বুঝলো যে সে এখানে একা না, এখানে হয়তো বা কোনো কিছুর উপস্থিতি, জিন বা অন্য কিছু হয়তো বা এখানে আছে, এটা সে মনে করলো। রাশেদ সাহস করে উপরে উঠতে গেল,
সিঁড়ির কাঠগুলো কটমট শব্দ করছিল। হঠাৎ বাতাস যেন তার মানে আরো ঠান্ডা হয়ে গেল, তার নিঃশ্বাসে ধোঁয়া বের হচ্ছিল। উপরে পৌঁছে সে একটা লম্বা করিডোর দেখলো। করিডোর অনেকগুলো বন্ধ দরজা ছিল। হঠাৎ একটি দরজা নিজে থেকেই খুলে গেল। ভিতর থেকে অদ্ভুত গন্ধ আসছিল, মনে হচ্ছিল যে পচা কিছু আছে সেখানে। সে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। ঘরের দেয়ালে পুরোনো ছবিগুলো ঝুলছিল, ছবিগুলো মানে আর মানে চামচিকা এগুলোতে ভরা পুরো রুমটা। তারপর ছবিগুলোর চোখ যেন তার দিকে তাকিয়ে আছে এরকম মনে হচ্ছে। হঠাৎ একটি ছবি মাটিতে পড়ে গেল। প্রচন্ড শব্দে রাশেদ চমকে উঠল। আর সেই সময় সে ফিসফিস করে কথা বলার মানে শব্দ শুনলো, কিন্তু ঘরে তো সে একাই ছিল। টর্চের আলো কাঁপছিল। হঠাৎ পিছনের দরজা একদম বন্ধ করে দিল। এখন ও রুমে ঢোকার পর হঠাৎ করে তার দরজাটা বন্ধ করে দেয়। দেওয়ার পর ও তো দৌড়ায় সেখানে চলে গেল দরজার কাছে। তো রাশেদ দরজার জোরে ধাক্কা দিচ্ছে, কিন্তু হঠাৎ ঘরের এক মানে কোণা থেকে একটা শব্দ, কান্নার শব্দ আসলো রাসেল ভাই। তো শব্দটা ছিল একটা মহিলা, এরকম মনে হচ্ছিল। তো ওনার না মানে কান্না তো করছিল, ধীরে ধীরে দেখতেছে রাসেল ভাই ওনার কান্না না একদম বেড়ে যাচ্ছে, জোরে জোরে কান্না হচ্ছে। রাশেদের তো রাসেল ভাই শরীর একদম কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মানে যখনই ও লাইটের যে টর্চের আলোটা এটা যখন কর্নারে ফেললো, ও দেখতে পেলো যে ওখানে তো কিছুই নাই, অথচ ওখান থেকে কান্নার আওয়াজ। তারপর হঠাৎ করে দেখি যে ও আসলে মনে হচ্ছিল যে ওর পিছনে ঠিক মানে তার একদম পাশে যদি এসে রাসেল ভাই দেখবেন যে আমরা যদি কোথাও দাঁড়াই, তার পাশে যদি কেউ বসে এসে মানে দাঁড়ায় বা এরকম, ওটা কিন্তু বোঝা যায় মোটামুটি। ওটা এটা বুঝতে পারলো যে ওর পিছনে কেউ আছে। সে ঘুরে মানে কি একটা মানে একদম মানে কালো প্রকৃতির এটা কি দেখলো, ছায়ার মতো। হ্যাঁ, ও তো চিৎকার দিয়ে উঠলো। তখন মানে ও চিৎকার দেওয়ার পর মানে ও দেখতে পেলো যে ওর যে পুরো রুমটা ছিল, রুমের মধ্যে কেমন জানি রক্তাক্ত হয়ে গেল রাসেল ভাই। মানে রক্তের দাগগুলো এগুলো মানে দেখা যাচ্ছে। তখন তো ওর অবস্থা খুবই খারাপ। দরজা হঠাৎ করে নিজেই খুলে গেল। পরে রাশেদ একদম দৌড়ে করিডোর থেকে বের হয়ে আসে। তারপর করিডোরটা মানে ঠিক আগে যেরকম ছিল ওরকম নেই, করিডোরটা সব দরজা একদম খুলে গিয়েছিল। আর ভিতর থেকে মানে ও চিন্তা করলো যে ভিতরে এরকম একটি পরিবেশ। তখন ও তো প্রচন্ড ভয়ের মধ্যে ছিল যে এরকম ঘটনা ওর সঙ্গে ঘটতেছে, ও আসলে কিভাবে ওখানে স্থির থাকবে। তারপর ও চিন্তা করলো যে আমার হয়তো বা এখানে থাকা ঠিক হচ্ছে না। হ্যাঁ, এই চিন্তা করে পরে ও আসলে বাসার থেকে বের হয়ে সে পালিয়ে চলে যায়। রাসেল ভাই, এটাই ছিল আমার প্রথম ঘটনা। এবং তারপর এটা এসে আমাদের গ্রামবাসীকে কিন্তু বলছে রাসেল ভাই। পরে বলার পর বলছে এরকম। তা অনেকে মুরব্বী বলছে, দেখো তোমরা তো আসলে এই যুগের লোক, তোমরা তো কোনো কথা বিশ্বাস করো না, এরকম একটা কথা বললাম তোমরা বিশ্বাস করলে না। হ্যাঁ, তারপর বলো যে চাচা আমার ভুল হয়েছে, আমি আর কখনো এটা যাবো না, সাহস করতে যাবো না। এরপরে আর মানে ঘটনা এটাই এখানেই ছিল। রাসেল ভাই ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। রাসেল ভাই, আপনি আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমি নাইম, গাজীপুর থেকে বলতেছি। আমি এর আগে একটি আপনাকে ঘটনা পাঠিয়ে দিয়েছিলাম, সেটা আপনার চ্যানেলের মধ্যে শেয়ার করছিলেন। তো অনেকেই এই ঘটনাটি পছন্দ করেছে এবং অনেকেই আরেকটি ঘটনা শুনতে চেয়েছিল। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এটা আমাদের গ্রামের মধ্যে একটি ঘটনা ঘটে গিয়েছে। তো সেই ঘটনাটা শেয়ার করতে চাই। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আমি আমার সরাসরি ঘটনার মধ্যে চলে যাচ্ছি। তো আমাদের এলাকার মধ্যে একটি কবরস্থান ছিল। তো সেই গ্রামের মধ্যে ওই কবরস্থানে গ্রামবাসীর মধ্যে কেউ যদি মারা যায়, তো সেই লোকটাকে সেই কবরস্থানে কবর দেওয়া হয়। এবং কবরস্থানের পাশে একজন লোক ছিল, উনি আর কি সবসময় ওই কবরস্থানের যিনি আর কি মারা যাইতেন তার কবর খুঁড়তেন আর কি। তো আমাদের গ্রামের মধ্যে হঠাৎ করে একদিন একটা লোক মারা যায় এবং সেই লোকটাকে আর কি খবর দেওয়া হয় যিনি আর কি কবর খোঁড়েন। তো উনি কবর খুঁড়তে খুঁড়তে যখন কবর খোঁড়া শেষ হয় তখন আর কি সন্ধ্যার দিক হয়ে যায়। তো উনি
কবর খোঁড়া শেষ করে আমাদের ওই কবরস্থানের পাশে একটি নদী ছিল, সেই নদীতে গোসল করতে গিয়েছিল। তো গোসল করার সময় ওনার গোসল করার শেষ পর্যায়ে আর কি ওনার পায়ের মধ্যে কিছু একটা বেজে যায়। তো উনি হয়তোবা ভাবছে যে পায়ের মধ্যে হঠাৎ করে আবার কি বাজলো। তো উনি ভাবছে যে হয়তোবা কোনো ডালপালা হয়তোবা লাগছে। তো উনি ওটা ওঠানোর জন্য হাত আর কি নিচে দিয়ে ওটা টেনে আর কি উপরে ওঠানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় যখন ওনার হাত দিয়ে আর কি টেনে উপরে উঠালো, ঠিক সেই সময় উনি দেখতে পারলো যে একজন লোকের হাত পানির ভিতর থেকে উঠে আসলো এবং একটি মানুষ সহ। তখন উনি ভয় পেয়ে একটা দৌড় দিয়ে খুব খুব তাড়াতাড়ি আর কি রাস্তায় উঠে আসে এবং ওইখান থেকে সবাইকে ডাক দিয়ে নিয়ে আসে। ডেকে নিয়ে সবাইকে বলা শুরু করলো যে ওইখানে একটা আমি লাশ দেখছি, আমার পায়ের মধ্যে বেজে গেছিলো, আমি ডালপালা ভেবে ওটা টানিয়ে উপরে উঠাইছিলাম। তো ওইখান থেকে একজন লোক থানায় আর কি ফোন দিল, ফোন দিয়ে পুলিশ ডেকে আনলো আর কি। তো পুলিশ আসার পরে তো উনি বিষয়টা সবগুলো জানার পরে ওনারা আবার ডুবারিকে ফোন দিল। তো ডুবারিকে নিয়ে আসার পরে ডুবারিকে সেই পানির মধ্যে নামাই দেওয়ার পরে ওই লাশটাকে আর কি খুঁজে পাওয়া গেল, লাশটি আর কি উপরে ওঠার পরে তো ওখান থাকার মধ্যে যিনি কবর খুঁড়ছিলেন ওনাক সহ সেই লাশটি হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কেননা ওই লাশটি হাসপাতালে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে লাশটি তো নদীতে পাওয়া গিয়েছে, কিভাবে মারা গেল এটা আর কি জানার জন্য উনি আর কি ওই হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়ার কারণ এটাই। তো তারপরে ওই লাশ কাটা ঘরের মধ্যে ওই লাশটাকে আর কি নিয়ে যায়। তো যখন লাশ কাটা ঘরে নিয়ে যায় তখন প্রায় বাজে রাত 12টা। সেই সময় তো আবার যিনি দায়িত্বে ছিলেন, যিনি লাশ কাটেন, উনি তো আর নাই। তখন আবার ওই লোকটাকে ডেকে আনা হয়। ডেকে আনার পরে ওখানে আর কি কেউ থাকে না, ওই লোকটি আর হচ্ছে যিনি কবর খুঁড়ছিলেন ওই লোকটাকে আর কি সঙ্গে নিয়ে দুজনেই ওনারা লাশ কাটবেন। তো যখন লাশ কাটা শুরু করে ঠিক সেই মুহূর্তেই যে লাশের নাকি আঙ্গুল নড়ে। তো দুজনে অবাক হয়ে যায় বিষয়টা দেখে যে এটা কি সম্ভব। যখন আবারও লাশটি কাটানোর জন্য প্রস্তুত হয়, প্রথমে কাটা শুরু করে ঠিক সেই সময় আবারও আঙ্গুল নড়ে। তারপরে ওনারা দুজনেই ওখান থেকে পুলিশদের জানায়। ওই পুলিশরা আবার যখন সামনে যাওয়ার পরে দেখতে পারে আসলে কোনো কিছুই না। তারপর উনি লাশটি কাটে এবং ওইখান থেকে তারপর রিপোর্ট বের হয়ে আসে যে ওই লোকটি পানিতে ডুবেই মারা গিয়েছে। তারপরের দিন ওখান থাকার পুলিশ স্টেশন থেকে আর কি সব জায়গায় খবর জানায় যে এইভাবে একটি লাশ পাওয়া গেছে, কিন্তু কোনোভাবেই ওই লাশের আর কোনো খোঁজ মিলল না। তারপর কোনো কিছু না ভেবে তারপর ওই যিনি আর কি কবর খুঁড়তেন ওনাকে ফোন দিয়ে আবার ডেকে নিয়ে আসে। ওনাকে বলে যে আপনারা যে কবরস্থানের দায়িত্বে আছেন, যে কবরস্থান আপনি সবসময় কবর খোঁড়ার কাজ করেন, যে নদীতে গোসল করেছেন, ওই কবরের মধ্যে যে এই লাশটি দাফন করে দেন। তো তারপর ওই লোকটি আর কি ওই লাশটাকে নিয়ে যায় এবং সেই কবরস্থানের মধ্যে ওনাকে দাফন করা হয়। তো দাফন করার পর কিছুদিন পর যিনি আর কি কবর করেন ওনাকে কিছু একটা জানি স্বপ্ন দেখায়। উনি আর কি বিশেষ করে কোনোভাবে রাতে ঘুমাতে পারে না, টিনের মধ্যে কেউ ঢেল মারে, বিভিন্ন সমস্যার মুখে পড়ে আর কি। তো উনি প্রথমে কাউকে কিছু না বলে, তারপরে যখন দেখে যতই দিন যাচ্ছে ঠিক ততই আর কি সমস্যা বেড়েই চলছে। তো তখন উনি আর বাড়িতে থাকতেই পারতেছে না। তারপরে ওই কবরস্থানের পাশে আবার একটি মসজিদ ছিল, সেই মসজিদের ইমামের সাথে উনি বিষয়টা আর কি শেয়ার করে। তো বিষয়টা যখন শেয়ার করলো তো ইমাম সাহেব বলল যে আসলে এটা তো ভালো লক্ষণ না, তবে কিছু একটা তো অবশ্যই আছে, কেননা আপনাকে কেন স্বপ্ন দেখাবে। তো উনি বিষয়টা আর কি ভেবে চিন্তে দেখতেছে। তো উনি বলতেছে যে আসলে ওই লাশের সঙ্গে কি আপনি কোনো কিছু করছেন, বা আপনি কি চেনেন, বা কোনো কিছু কি লুকাচ্ছেন, এইভাবে বলল। তো যিনি কবর করেন তিনি আবার বলতেছেন কই না তো,
কোনো কিছু বলল না। তারপর তিনি বাড়িতে গেল। ঠিক এইভাবে আরো কিছুদিন কেটে গেল। ওনার বাড়িতে একটার পর একটা সমস্যা হতেই যাচ্ছে আর কি, মানে হয়ে যাচ্ছে। তো তারপর উনি আবার ওই ইমাম সাহেবের সঙ্গে দেখা করেন এবং ওই ইমাম সাহেবের সাথে আর কি কথা বলেন যে আমি তো কোনোভাবে বাড়িতে থাকতে পারতেছি না, আমার সঙ্গে অনেক রকম সমস্যায়, যেমন রাতের বেলা আমাকে স্বপ্ন দেখায়, ওই কবরস্থানে আমার ডাকে, এবং রাতের বেলা আমি ঘুমাইলেই আমার টিনের চালের মধ্যে ঢেল মারে, কেউ একজন আমাকে ডাকে। আমি যখন ঘুম থেকে উঠে বাইরে বেরাই তখন দেখি কেউ নাই। আমার বাড়ির লোকদের সবাইকে জিজ্ঞেস করি আমাকে কি কেউ ডাকছে, সবাই বলে কই কেউ না তো, কিন্তু অথচ আমি নিজেই আমার ডাক শুনতে পারি যে আমাকে ডাকতেছে। অনেক সমস্যা হচ্ছে। তো যিনি খবর করেন উনি আবার ওই ইমাম সাহেবে বললেন আর কি যে আসলে আমি একটা জিনিস লুকাইছিলাম। সেটা হচ্ছে ওই লোকের যে পকেটের মধ্যে একটি মানিব্যাগ পাইছিলাম আমি, সেখানে টাকা ছিল এবং তার একটি ভোটার আইডি কার্ড ছিল। তো আমি এটা হাইড করছিলাম একটু লোভে পড়ে। তো উনি ইমাম সাহেব আর কি বুঝতে পারছে যে বিষয়টা আসলেই কতটা নিখারজনক। তো তারপর ওই ইমাম সাহেব বলল যে এই জন্যই আপনাকে এগুলো স্বপ্ন দেখাচ্ছে এবং আপনার সঙ্গে সমস্যা হচ্ছে। আপনি এই এনআইডি কার্ড দিয়ে ওনার বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এবং লাস্টে সেখানেই দিয়ে আসতে পারতেন। হয়তোবা কোনো সমস্যার কারণে লোকটি মারা গিয়েছে। তো তারপরে ওই লোকটি, ওই যিনি কবর করেন উনি আর কি ওই ঠিকানায় ওনাদের বাড়িতে গিয়েছিলেন। তো যিনি আর কি মারা গিয়েছিলেন পানিতে ডুবে। তো বাড়িতে যে দেখে ওনাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, এবং উনি যে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, যিনি আর কি মারা গিয়েছেন, মানে হঠাৎ করে নাকি নিখোঁজ হয়ে গেছে। অথচ ওনাদের বাড়িতে কেউ বলতে পারে না যে লোকটি কোথায় গেল, কিভাবে কোথায় আছে। তো তারপরে পুরো বিষয়টা খুলে বলে এবং ওই লোকটি যিনি কবর করেন তিনি আর কি যে টাকাগুলো পেয়েছিল সেই টাকাগুলো আর কি দিয়ে দিয়েছে। তারপর পুরো বিষয়টা খুলে বলছে, কিন্তু ওনারা প্রথমে বিশ্বাস করতে চায় না আসলে পুরো বিষয়টা। তো তারপরে ওনাদের ওই যিনি মারা গিয়েছিলেন পানিতে ডুবে, ওনাদের গার্জিয়ান আর কি কিছু আমাদের এলাকায় আসে, আমাদের গ্রামে আসে আর কি জাস্টিফাই করে দেখে আসলে এই ঘটনাটা সত্য। তো তারপর থেকে নাকি ওনার সঙ্গে আর কোনো ঘটনা ঘটে নাই বা কোনো সমস্যা হয়নি। তো এই পর্যন্তই। তো রাসেল ভাই, আশা করি এই ঘটনাটি সবার ভালো লাগবে এবং এটা একটা সত্য ঘটনা। তো আবারও যদি এই ঘটনা শোনার পরে আরো কারো কাছে যদি বলে যে আমরা আরো কিছু ঘটনা শুনতে চাই, তাহলে আমি আরো ঘটনা আমাদের এলাকায় আছে সেগুলো আমি বলবো। তবে অবশ্যই আমাকে জানাতে হবে যে আসলে আপনারা এই ধরনের ঘটনাগুলো শুনতে চান কিনা। তবে এই ঘটনাটা কিন্তু 100% একটি সত্য ঘটনা। তো রাসেল ভাই, এখানেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি আদিত্যবাড়ির লালমনিরহাট থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে জাহিদ, তার বাড়ি রংপুরের গঙ্গাচড়া এলাকায়। আমি চেষ্টা করব তার মতো করে আপনাকে ঘটনাটা শেয়ার করার। রাসেল ভাই, জাহিদ একসময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের পাহারাদার হিসেবে কাজ করত। মর্গ মানেই তো এক নিথর নিস্তব্ধতার জায়গা, যেখানে মানুষ মারা যাওয়ার পর রাখা হয় একটা জায়গায়, হিমশীতল জায়গায়, আসলে যাতে লাস্ট নষ্ট না হয় এই জন্য আসলে রাখা হয়। তো জাহিদের সাথে এক রাতে একটা খুবই ভৌতিক ঘটনা ঘটেছিল, যা সে কোনোদিনই ভুলতে পারেনি। সেই ঘটনাটা আমাকে শেয়ার করেছে, আমি চেষ্টা করবো সেই ঘটনাটা আপনাকে বলার। তো সে ঘটনার সময় ছিল 2005 সালের দিকের কথা। ঘুরঘুরে অন্ধকার এক বর্ষা রাত। তো হাসপাতালের পুরনো মর্গের ঘরটা ছিল একদম নির্জন কোনায়। সেই রাতে মর্গে 3টে লাশ ছিল। দুইটা ছিল অনেক কয়েকদিন আগে পুরনো, আর একটা আজ বিকেলে আসা এক মধ্যবয়সী মহিলা লাশ, যিনি এক রহস্যময় সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। তো রাত আনুমানিক 2টা বাজে। জাহিদ ভাই বাইরের বারান্দায় বসে হারিকেন জ্বালিয়ে ঝিমাচ্ছিলেন।
তো হঠাৎ হঠাৎ শুনলো মর্গের ভিতরে স্ট্রেচারে টানার একটা শব্দ। স্ট্রেচারে গেলে টানা যেন চ্যাঁ চ্যাঁ বা খ্যাস খ্যাস একটা যে শব্দ হয় সেরকম। তো সে স্পষ্ট বুঝলো যে এটা হচ্ছে স্ট্রেচারের শব্দ। শব্দ শুনে সে বুঝেছে। তো জাহিদ ভাই ভাবলো যে হয়তো কোনো বিড়াল বা কুকুর এই ধরনের কোনো কিছু হবে। হয়তো ভিতরে ঢোকে কোনো কারণে হয়তো শব্দ হচ্ছে। তো তিনি কৌতূহল দূর করার জন্য তিনি সেই মর্গের ভিতরে গেলেন এবং ওখানে যাওয়ার পর তিনি তার হাতে থাকা টর্চ লাইটটা নিয়ে তিনি হলো সাবধানে দরজাটা খুললেন মর্গের। তো ভিতরে ঢুকতে জাহিদ ভাইয়ের নাকে একটা তীব্র ফরমালিন আর পচা মাংসের গন্ধ লাগলো। টর্চের আলোটা যখন তিনি স্ট্রেচারের উপরে ফেললেন তখন দেখলেন সেই মহিলার পাশে, মানে যে মহিলারা আজকে হলো লাস্টটা এসেছিল যেই মহিলার, তো ওনার পাশে থেকে সাদা চাদরটা মেঝেতে পড়ে আছে। তো জাহিদ ভাই ভাবলো যে হয়তো বা চাদরটা বাতাসের কারণে বা যে কোনো কারণে হয়তো পড়ে গিয়েছে। আহ, তো তিনি সাহস করে সেই চাদরটা তুলতে গেলেন এবং তুলে আহ, সেই মহিলার মুখ পর্যন্ত ঢেকে দিলেন। কিন্তু চাদরটা ঠিক করার সময় জাহিদ ভাই খেয়াল করলেন মহিলার হাতটা একদম শক্ত হয়ে নেই, বরং সেটা বেশ নরম। নর্মালি যখন মর্গের ভিতরে শীতাতাপ নিয়ন্ত্রিত জায়গায় লাশ রাখা হয় সেই লাশগুলো কিন্তু ঠান্ডার কারণে জমে যায় এবং অনেক শক্ত হয়ে যায়। তো জাহিদ ভাই দেখলেন যে কাপড় ঠিক করার সময় সেই মহিলাটির হাতটা নরম হয়ে আছে। তো জাহিদ ভাই যখন ঘর থেকে বেরিয়ে আসতে যাবে ঠিক তখন তার পিছনে একটা খসখস শব্দ হলো। সে পিছনে ফিরে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। দেখলো সেই মৃত মহিলাটা স্ট্রেচারের উপর বসে আছে। যে মহিলাটা মারা গিয়েছিল অনেক আগে, যা এখানে ভিতরে রাখা হয়েছিল, এখন সেই মেয়েটা জীবিত মানুষের মতো স্ট্রেচারের উপর বসে আছে। তার চোখগুলো খোলা, কিন্তু তাতে কোনো মণি নেই। পুরো চোখটাই যেন কুচকুচে সাদা। তো মহিলা খুব করুণ সুরে বলল, বাবা, আমার পেটের ভিতরটা খুব জ্বলছে, ওরা আমার কলিজাটা বের করে নিয়েছে। জাহিদ ভাই এটা দেখে এত ভীষণ ভয় পেল যে এই মহিলা কিভাবে সম্ভব এখানে স্ট্রেচারের মধ্যে একজন মরা মানুষ কিভাবে বসে আছে আর তার চোখগুলো ভয়ঙ্করভাবে সাদা। নর্মালি আমরা যদি সুস্থ মানুষকেও যদি চোখ সাদা দেখি আমাদের কিন্তু ভয় লাগে। ঠিক সেই রকম ভাবে এখানে সেই মহিলাটির চোখগুলো সাদা এবং সে বলতেছে তার নাকি কলিজা কেটে নিয়েছে এবং তার খুব পেটের ভিতর জ্বলছে, এই ধরনের বলল। তো এটা শুনে এবং এটা তার চোখগুলো এবং তার জীবিত হওয়া দেখে জাহিদ ভাই যেন জমে গেল, এত পরিমাণ ভয় পেয়েছে সে। তো সে দেখলো মহিলার পেট থেকে ধীরে ধীরে কালো রঙের পোকা বের হচ্ছে। হঠাৎ মর্গের ভিতরে সব আলমারি আর ডয়ার একসাথে খুলতে শুরু করলো এবং বন্ধ হতে শুরু করলো। তো পাশে স্ট্রেচারে থাকা বাকি দুটো লাশও চাদরের নিচে নড়াচড়া শুরু করলো। মনে হচ্ছিল যেন পুরো মর্গের ভিতরে যে লাশগুলো আছে সবগুলো যেন জীবিত হয়ে উঠে আসতেছে। তো সেই মহিলা এবার স্ট্রেচারের থেকে নিচে নামলো। তার হাঁটার ধরন ছিল একদম অন্যরকম, যেন শরীরের হাড়গুলো সব ভাঙা। সে জাহিদের দিকে এগোতে লাগলো আর তার মুখটা অস্বাভাবিক বড় হতে লাগলো। সে ফিসফিস করে বলল, তুমিও আমার কলজা নিতে এসেছো? তো জাহিদ ভাই কি বলবে সে বুঝতে পারলো না, কারণ এইরকম একটা ভয়াবহ অবস্থায় কেউ সেখানে সজ্ঞানে বা সুন্দরভাবে সুস্থভাবে দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব। তো রাসেল ভাই, জাহিদ ভাই চিন্তা করলো যে এখানে থাকা মোটেও নিরাপদ নয়। সে দৌড় দিতে চাইলো, কিন্তু রাসেল ভাই সে যখন দৌড় দিতে চাইলো তখনই সেই মর্গের গেটটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে গেল। তো আর সেই প্রত্যেকটা স্ট্রেচারে বা হচ্ছে ডয়ারগুলোর থেকে লাশগুলো ধীরে ধীরে বের হচ্ছে এবং তার দিকে এগিয়ে আসতেছে। জাহিদ ভাই এটা দেখে আর সে আর কি তার জ্ঞানটা ধরে রাখতে পারলো না। রাসেল ভাই সে অজ্ঞান হয়ে গেল, তার আর কিচ্ছু মনে নেই। তো ও যখন জাহিদ ভাইয়ের জ্ঞান ফিরে তখন তিনি দেখেন যে তিনি সেই হাসপাতালেই একটা বেডের মধ্যে শুয়ে আছেন। তো পরবর্তীতে যারা হলো আছে ডাক্তার এবং তার সহযোগী যারা ছিল তারা যখন জিজ্ঞেস করে যে কি হয়েছে,
তো পরে হলো জাহিদ ভাই জানায় যে এরকম আমি হলো কৌতূহল বশত সেই মর্গের ভিতরে গেছিলাম, পরে দেখি যে মহিলাটার চাদর ফেলে দেয়া, পরে আমি চাদর ঠিক করতে গেছিলাম এবং তারপরে তার সাথে এই ধরনের ঘটনা ঘটে। তো এভাবে ঘটনা ঘটার পর রাসেল ভাই জাহিদ ভাই অনেকদিন প্রায় ১ সপ্তাহখানেক সেই হাসপাতালে আসেনি, কারণ সে একটু অসুস্থ ছিল। আর সে জানে যে হাসপাতালে থাকলে এই ধরনের কিছু ভৌতিক ঘটনা কিছু না কিছু ঘটে, যেহেতু তাকে জীবিকা নির্বাহ করতে হবে, যার কারণে সে পুনরায় যখন হাসপাতালে আসে এবং আসার পর তার কলিগদের কাছে জানতে পারে সেই সেই লাশটা নাকি আহ, যে মানে ময়নাতদন্ত করার পর জানা গেছে যে আসলে সেই মহিলার লাশটা আসলে কোনো একটা কারণে আহ, সেই মহিলাটা একটা অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্ট করার পরবর্তীতে যখন সেই মহিলাটাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পর যখন ময়নাতদন্ত করা হয়, ময়নাতদন্ত করার পর যে রহস্যটা আসে সেটা হচ্ছে যে সেই মহিলাটাকে কিছু লোকজন ধর্ষণ করে মেরে ফেলেছিল এবং পরবর্তীতে এই হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু রাসেল ভাই সেই মহিলাটা জানা যায় যে খুবই ভালো ছিলেন, কিন্তু তার সাথে এরকম অন্যায়ভাবে তাকে মেরে ফেলা এবং তাকে ময়নাতদন্ত করার পর আসলে সেই লাশটা কোনো একটা কারণে জাহিদ ভাইকে দেখা দিয়েছিল আর তাকে ভয় দেখিয়েছিল। তো এরপর জাহিদ ভাই যদিও সুস্থ ছিলেন ১ সপ্তাহ পর, তো তিনি আসলে পরবর্তীতে অন্য জায়গায় চাকরি চেষ্টা করেন। সেই হাসপাতাল থেকে তিনি চাকরি ছেড়ে দিয়ে অন্য হাসপাতালে চলে যান। তো তারপর থেকে আসলে তার সাথে এই ধরনের ঘটনা ঘটেনি, কারণ তিনি চেষ্টা করেন যে রাতের বেলা যেন তার ডিউটি না হয়। তো রাসেল ভাই, এই ছিল জাহিদ ভাইয়ের ঘটনা। আমি চেষ্টা করেছি তার মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। তো এই ঘটনাটায় আসলে কিছু বিষয়ে আসলে খুবই কৌতূহল ছিল যে একটা মর্গের মধ্যে হঠাৎ করে এই ধরনের ঘটনা কিভাবে ঘটে, আর মহিলাটা ময়নাতদন্তের মাধ্যমে আসলে তাকে হলো কিছু মানুষজন আহ, ধর্ষণ করে মেরে ফেলেছে, এই বিষয়টা কিভাবে তারা প্রমাণিত করে। আসলে এই বিষয়গুলো ওইভাবে ক্লিয়ার করে নাই, যার কারণে আমি বলতে পারতেছি না। তবে জাহিদ ভাই আমাকে যেভাবে বলেছেন আমি চেষ্টা করেছি এই ঘটনাটা আপনাকে সেভাবে বলার। তো এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি মোহাম্মদ আরিফ আহমেদ। আমি আজকে আপনাকে যে ঘটনাটি বলতে যাচ্ছি, এই ঘটনাটি ঘটেছে আমার এক ভাইয়ের সাথে। তার বাড়ি উত্তরবঙ্গের লালমনিরহাটে। তিনি আমাকে যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মিঠু। লালমনিরহাট জেলা সদরে আমার বাড়ি। আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা মনে পড়লে আজও আমি নিস্তব্ধ হয়ে যাই। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে। আমি পেশায় একজন ঠিকাদার। আমি লালমনিরহাট জেলা সদরেই একটি স্কুল করার দায়িত্ব পাই। কারণবশত আমি স্কুলের নামটি আর বলছি না। তবে লালমনিরহাটে যারা আছেন তারা অবশ্যই ঘটনাটি রিলেট করতে পারবেন। আমার কাজের জায়গাটি লালমনিরহাট জেলার ভেতরেই। জায়গাটির নাম বলছি না, কাজ শুরু করতে হবে, তাই আমার কাজের মালামাল পাহারা দেওয়ার জন্য একজন নাইট গার্ডের প্রয়োজন ছিল। তো ওখানে স্থানীয় কিছু লোকজনকে জিজ্ঞেস করলে কেউ থাকতে রাজি হয় না। আমি একটু প্রবলেমে পড়ি। বাধ্য হয়ে আমি একজন বন্ধুর কাছে যাই। সে আমাকে বাবুল নামে একজনের সাথে যোগাযোগ করতে বলে। একটা কথা বলা দরকার, আমি যে স্কুলটি বানানোর কথা বলছি সেখানে আগে থেকেই একটা বিল্ডিং ছিল। বিল্ডিংয়ের আশেপাশে কোনো ঘর বাড়ি কিছু ছিল না। আমি তার পাশে আরেকটা নতুন বিল্ডিং করার কাজ পাই। তো বাবুল আগে থেকেই সেখানে কিছুদিন
স্কুলটির পুরাতন নাইট গার্ড ছিল। আমি তাই বাবুলের সাথে যোগাযোগ করি। সে বলে যে ভাই, ওখানে তো কেউ কাজ করতে চায় না। আমি বাবুলের কাছে কাজ না করার কারণ জিজ্ঞেস করি। বাবলু আমাকে বলে যে এলাকাটা খুব খারাপ। আমি ওকে বলি যে কাজ যখন পেয়েছি তখন কাজটা আমি কমপ্লিট করবই। বাবলু আমাকে মানা করলেও আমি তার কথা তেমন একটা গুরুত্ব দিই না এবং বাবলুকে অনেক কষ্টে রাজি করাই। বাবলু রাজি হলো, কিন্তু আমাকে বলল যে ভাই, আপনার মিস্ত্রিদের বলে দেবেন যেন সেখানে গরুর মাংস না খায়, তাহলে প্রবলেম হতে পারে, এবং রাত 12টার পর যাতে ঘর থেকে কেউ বের না হয়। আমি আবার কারণ জানতে চাইলাম। বাবলু আমাকে কিছুই বলল না, আমার কথাটি এড়িয়ে গেল। আমিও ব্যাপারটা অতটা সিরিয়াসলি নেইনি তখন। আমি মিস্ত্রিদের সাথে বাবলুর পরিচয় করিয়ে দিই এবং বাবলুকে মালামাল বুঝিয়ে দিই এবং আমি বাড়ি ফিরে যাই। আমি প্রায় আমার সাইডে যেতাম, কিন্তু একদিন একটা ঘটনা ঘটল। বাবলু একদিন সেখানে ছিল না, কিন্তু সেদিন সেখানে 4 জন মিস্ত্রি ছিল। তারা ভুলবশত কোথাও একখানে দাওয়াত পেয়েছিল। সেখানে তাদের গরুর মাংস দিয়ে কাচ্চি বা তেহেরি এই টাইপের কিছু একটা দিয়েছিল। তারা সেই প্যাকেটটি সেখানে না খেয়ে নিয়ে আসে এবং সবাই মিলে সম্ভবত রাত 9টা-10টার দিকে খাবার খায়। বিপত্তিটা ঘটে সেখানেই। তারা খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। রাত 12টার দিকে হঠাৎ একটা ঝড় আসে। তারা লক্ষ্য করে যে তারা যে রুমে খাবার খেয়েছে সেখানকার সিলিং ভেঙে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে, যেখানে সেখানে পড়ে যাচ্ছে। আবার খুবই ঝড়ের মতো পরিবেশ। তারা শুধুমাত্র যে রুমটিতে খাওয়া দাওয়া করেছিল সেই রুমটির মাঝেই এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে। অন্য কোথাও এই সমস্যাটা বোঝা যাচ্ছে না। তারা এই বিষয়টি ভয় পেয়ে সেখানে সেই দিন রাতে আর থাকতে পারে না। পরের দিন এসে তারা যা দেখে তা দেখে তারা খুবই হতবাক হয়ে যায়। গতদিন রাতে তারা যে ঝড় দেখেছিল, পরের দিন তার গিয়ে দেখলো সবকিছু ঠিকঠাক, কোনো সমস্যা হয়নি। যা ছিল আগের মতো তা ঠিক তেমনই রয়েছে। তারা তাদের ভুল বুঝতে পেরেছিল বলে এই সমস্যা দ্বিতীয়বার ঘটেনি। এরপর প্রায় অনেক দিন কেটে যায়। এর পরের একটি ঘটনা আমার সাথে ঘটে। হঠাৎ একদিন সাইট ভিজিট করতে গিয়ে অনেক ঝামেলা থাকার কারণে আমার বাড়ি ফেরা সম্ভব হচ্ছিল না, কারণ তখন প্রায় রাত 12টা কি 1টা বাজে এবং আমার বাড়ি যাওয়ার মতো কোনো যানবাহনও ছিল না। তাই আমি কিছুটা বাধ্য হয়েই আমি সে রাতটা সেখানে থেকে যেতে রাজি হই। পুরাতন স্কুলটির পাশেই 2টা রুম ছিল। একটাতে মিস্ত্রিরা থাকতো, আরেকটা রুম আমার জন্য ছেড়ে দিল এবং রুমের স্কুলটির বারান্দায় বাবলু থাকতো। মিস্ত্রিদের সাথে প্রয়োজনীয় কথাবার্তা শেষ করে আমি রাত প্রায় 1টার দিকে আমার শোবার রুমে যাই। ক্লান্ত থাকায় আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার দরজায় অনেক জোরে জোরে কারা যেন ধাক্কা দিতে থাকে। আমি উঠে দরজা খুলে দেখি সাদা পাঞ্জাবি পরা একজন মুরব্বী লোক দাঁড়িয়ে আছে। সে আমাকে জানায় যে একজন মারা গেছে এবং তার জানাজা হবে এবং আমি যেন সেই জানাজায় সামিল হই। আমি ঘুমানোর ঘরে থাকায় ব্যাপারটা সিরিয়াসলি না নিয়ে লোকটির সাথে হাঁটতে থাকি। আমি মনে করি যে বাবলু এবং মিস্ত্রিরাও হয়তো সেখানে যাবে। কিছু দূর হাঁটতেই দেখি যে একটা পুকুরের পাশে একটা লাশ রাখা আছে এবং লাশটার সামনে একজন ইমাম সাহেব দাঁড়িয়ে আছে। প্রায় 50-60 জন মানুষ জানাজা করার জন্য দাঁড়িয়ে আছে। জানাজায় দাঁড়িয়ে যাই, কিন্তু কিছুক্ষণ পর আমার ঘুমের ঘোরটা কেটে যায়। আমি বুঝতে পারি যে কোনো সাধারণ জানাজা এটি নয় এবং জানাজা সাধারণত 5 থেকে 6 মিনিটের হয়,
কিন্তু এটা প্রায় 20 মিনিট হতে চলেছে। শেষ হওয়ার কোনো লক্ষণই আমি পাচ্ছিলাম না। আমি তখন মনে মনে আমার মিস্ত্রিদের খুঁজতে থাকি, কিন্তু তাদের কাউকেই আমি খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আমার চোখে পড়ে জানাজায় দাঁড়ানো মানুষদের পায়ের দিকে। আমি যা দেখতে পাই, আমি 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 যা দেখতে পেয়েছিলাম তা আমি আজও বিশ্বাস করতে পারি না। আমি দেখলাম যে তাদের কারো পা মাটিতে ছিল না। তাদের চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছিল মনে হচ্ছিল। আমি দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিলাম। আমার পা যেন মাটির সাথে আটকে গেছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই এবং তারপর আমার কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি যে আমার পাশে বাবলু ও মিস্ত্রিরা দাঁড়িয়ে আছে। তারা আমাকে বলে যে আমি নাকি কাল রাতে কোথা থেকে দৌড়ে এসে দরজার সামনে পড়ে যাই। তারা আমাকে ধরাধরি করে আমার রুমে নিয়ে যায়। তখন বাবলু আমাকে বলে যে এখানে আগে নাকি এরকম একজন নাইট গার্ডকে ডেকে নিয়ে যায় এবং তার লাশ পাওয়া যায় নদীর পাড়ে, যেখানে কাল রাতে আমি জানাজাটা দেখেছিলাম। আমার ঘটনাটা এখানেই শেষ করার আগে আমি একটি বিষয় জানাতে চাই। মজার ব্যাপার হলো আমাদের মিস্ত্রিরাও এই ঘটনায় এক্সপেরিয়েন্স করেছিল। আমি নিজেও করেছি, কিন্তু বাবলু যে কিনা মিস্ত্রিদের সামনের ঘরে ঘুমাতো, সে আজ পর্যন্ত এই জানাজাটা এক্সপেরিয়েন্স করতে পারেনি বা তার সাথে এই ঘটনাটি ঘটেনি। তো লিসেনার্স, আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার পূর্ববর্তী ঘটনাটা প্রকাশ করেছিলেন। আমি অনুপ্রাণিত হয়ে আজকেও একটি আপনাকে ঘটনা পাঠাচ্ছি। আশা করি আপনার দর্শকদের সাথে শেয়ার করবেন। ঘটনাটা আসলে একটা জাদুর আয়না নিয়ে। একটা মেয়ের নাম ছিল মিষ্টি। মিষ্টির পরিবারে তার বাবা মা এবং তার বৃদ্ধ দাদি ছিল, এবং মিষ্টি যে বাড়িতে ছিল সেই বাড়িটা অনেক বছরের পুরনো একটা বাড়ি। মিষ্টির বংশ পরম্পরায় ওই বাড়িতে থেকে আসতেছিল। তো মিষ্টির দাদির রুমের পাশে আরেকটি রুম ছিল, সেখানে একটা আয়না ছিল এবং আয়নাটার মাঝখানে একটা ভাঙা দাগ ছিল। এই দাগের ভিতরে অনেক রহস্য ছিল, যেটা আস্তে আস্তে প্রকাশ পাবে আমার গল্পে। তো মিষ্টির দাদি সবসময় মিষ্টিকে বলতো যে আয়নার সামনে না যেতে, এবং এই আয়নায় অনেকগুলো ঘটনা আছে। এই আয়নার মাধ্যমে অনেক মানুষ নিখোঁজ হয়েছে এবং অনেকেই পাগল হয়েছে, যার কারণে ওই আয়নার সামনে মিষ্টিকে যেতে সবসময় তার দাদি বারণ করেছিল। কিন্তু মিষ্টির একটা অভ্যাস ছিল, সেটা হলো যে অজানার প্রতি তার একটা আকৃষ্ট ছিল, মানে অজানাকে জানার প্রতি তার একটা বিশেষ আগ্রহ ছিল, যার কারণে তার দাদির কথা অমান্য করে একদিন সে ওই আয়নার সামনে যায় এবং আয়নার সামনে গিয়ে সে হতভম্ব হয়। কারণ আয়নাটা এমন অবস্থায় ছিল যে ওই আয়নার যে দাগটা আছে, এই দাগটা দেখে মনে হয় যে কেউ আয়নার ভিতর থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। তো মিষ্টি সেখানে দাঁড়ালো। মিষ্টির আর একটা কথা মনে পড়লো ওই আয়নার সামনে গিয়ে। তার দাদি বলেছিল যে ওই আয়নায় সবার অতীত দেখা যায়, অতীতের যে স্মৃতি, অতীতের যে খারাপ স্মৃতি, এগুলো দেখা যায়। তো মিষ্টির যে আগ্রহটা সেটা হচ্ছে যে সে তার অতীত দেখতে চায়, যার কারণে সে ওই আয়নায় গিয়ে প্রথমে দাঁড়ালো এবং দেখলো তার যে আয়নার যে প্রতিচ্ছবিটা সেটা কোনো নড়াচড়া করতেছে না,
যদিও মিষ্টি নড়াচড়া করতেছে, বাট ওই আয়নায় যে প্রতিছবি তার, সেটা একটা ছবির মতো স্থির হয়েছিল। তখন মিষ্টি আরেকটু পর লক্ষ্য করলো যে মিষ্টি যখন নড়াচড়া করতেছে তার কিছু সময় পর পর ওই আপনার যে আয়নায় যে প্রতিছবিটা এটা নড়াচড়া করতেছে। অর্থাৎ আমরা যখন আয়নায় দাঁড়াই, যে আমাদের সাথে আয়নার ছবিটাও যে সাথে সাথে আপনার নড়াচড়া করে, কিন্তু ওই আয়নায় যে মিষ্টির প্রতিছবি সেটা পরে নড়তেছে। তো যাই হোক, মিষ্টির তো মূলত একটাই ডিসিশন ছিল যে সে তার অতীত জানবে। তো আয়নার সামনে দাঁড়িয়ে সে আয়নাকে জিজ্ঞাসা করলো যে আমি কে, আমি অতীতে কে ছিলাম। তো এই কথা বলার পর রাসেল ভাই আর একটা বিষয়, সেটা হচ্ছে যে ওই আয়না ঘরটা আপনার সব সময় অন্ধকারে ছিল। অর্থাৎ ওই ঘরে কোনো জানালা ছিল না, শুধু একটা দরজা ছিল, এবং মিষ্টি যখন দরজা খুলে ভেতরে ঢুকছিল তখন সে একটা মোমবাতি নিয়ে আর কি রুমের ভিতরে ঢুকছিল এবং দরজা বন্ধ করে দিয়েছিল। তো মিষ্টির হাতে একটা মোমবাতি ছিল এবং আয়নার সামনে সে জিজ্ঞাসা করলো যে আমি কে এবং আমার অতীত কেই, আমি অতীতে কে ছিলাম। তো এটা বলার পর আয়নার মধ্যে একটা ঝাঁকুনি তৈরি হলো এবং রুমটা এমনিতে যে স্বাভাবিক একটা তাপমাত্রা ছিল সেই তাপমাত্রাটা এখন নেই। রুমের মধ্যে শীতল হাওয়া বইতে শুরু করলো। রুমটা খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি অনেক হিম বাতাস এবং এসি রুমের মধ্যে যে একটা ঠান্ডা আবহাওয়া থাকে সেরকম হলো, এবং রুমটা যেন মনে হয় যে একটা বরফের দেশে কেউ আছে, মিষ্টি আছে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তো মিষ্টি কিছুটা ভয় পেতে শুরু করলো। আস্তে আস্তে যখন আয়নার যে ভিতরের যে মিষ্টি, এটা এই ছবিটা আস্তে আস্তে, প্রতিছবি যে মিষ্টি ছিল এটা আস্তে আস্তে আপনার অন্যরকম একটা প্রতিছবি হতে লাগলো, এবং ওই আয়নার ভেতর থেকে মিষ্টিকে জিজ্ঞাসা করলো, তুই প্রশ্ন করেছিস না, এবার তুই উত্তর দেখবি। বলেই আপনার এই আয়নার মধ্যে একটা অন্য দৃশ্য দেখাতে শুরু করলো, এবং এই দৃশ্যটা এরকম ছিল যে আপনার চারপাশে আগুন, মানুষের আহাজারি, দুঃখ, কষ্ট, এরকম একটা দৃশ্যের মাঝে মাঝখানে একটা নদীর উপরে, নদীর যে কিনারা আছে এই কিনারার মধ্যে একটা মেয়ে শুয়ে আছে। তো এই মেয়েটাকে দেখে মিষ্টি দেখলো যে মেয়েটা আসলে পরিচিত পরিচিত মনে হচ্ছে, এবং মেয়েটা উপুর হয়েছিল, যার কারণে মেয়েটার মুখ দেখা যাচ্ছিল না। তো মিষ্টি তাকে দেখার চেষ্টা করলো, এবং মিষ্টি আস্তে আস্তে সে অনুভব করলো সে আর তার দাদির যে পাশের রুম আয়না ঘর ছিল সে আর ওই ঘরে নেই, এবং এটা অটোমেটিক্যালি সে এটা অনুভব করলো যে সে ওই যে আয়নায় যে দৃশ্যটা দেখেছিল ওই দৃশ্যের মধ্যে ঢুকে পড়েছে। এবং সে আস্তে আস্তে ওই মেয়েটার কাছে গেল। মেয়েটার কাছে গিয়ে দেখলো যে মেয়েটা যখন তার দিকে ফেললো, সে দেখলো সে ওই মেয়েটা আর অন্য কেউ না, সে নিজেই। তো মিষ্টি এটা দেখতে অবাক। তার মতোই চুল, তার মতোই মুখ, তার মতোই হাত পা, দেহ, সব কিছু একই, শুধুমাত্র মেয়েটার একটা চোখের সমস্যা ছিল, চোখের মধ্যে একটা আগুনের গোলা পড়তেছিল। তো এখন মিষ্টি মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে তুমি কে। এখন মেয়েটা বলতেছে যে আমাকে চিনিস না, আমিই তুই। মিষ্টি বলল যে এটা কিভাবে সম্ভব। বলতেছে যে তুই বলছিলি না তুই কি, তুই কে ছিলি, তোর অতীত কি, এটা জানতে চাস। তো বললো যে হ্যাঁ জানতে চেয়েছিলাম, তো আসলে কে আমি ছিলাম। এখন মিষ্টি যখন ওই মেয়েটার কাছ থেকে কথা বলতেছে না, তো সে আস্তে আস্তে অনুভব করলো যে সে আপনার এই যে আপনার গত
জীবনে সে কিরকম ছিল, সে আস্তে আস্তে অটোমেটিক্যালি অনুভব করতেছিল যে আসলে সে কিরকম ছিল। মিষ্টি আসলে একটা ডাইনি ছিল এবং এলাকার মানুষের সাথে সে অনেক রকম খারাপ কাজ করেছে, মানুষকে ভয় দেখাইয়েছে, মানুষের ক্ষতি করেছে। তো এলাকার মানুষের এতটাই ক্ষতি করেছে, এতটাই জ্বালাইছিল যে মানুষেরা শেষ পর্যন্ত বলেছিল যে এই ডাইনিকে আমাদের এলাকায় আর রাখবো না, একে আমরা পুড়িয়ে ফেলবো, তাকে এলাকা থেকে বের করে দেব। যেটা হয় আর কি, আপনার একটা ডাইনিকে ধরার পর যেরকম শাস্তি দেয়া হয়, এই তো মিষ্টিকে এলাকার মানুষেরা শাস্তি দিয়েছিল, কঠিনভাবে শাস্তি দিয়েছিল। তার চোখ তুলে এবং চোখের মধ্যে আপনার লোহার যে গলিত অংশ তার চোখে ঢেলে দিয়েছিল। এটাই ছিল তার শাস্তি এবং বলেছিল যে তোর পাপ কখনো মুছবে না, তোর পাপের শাস্তি পেতে হবে। তো এরকম তার গ্রামে অর্থাৎ আগের জন্মে তার বিভিন্ন ধরনের শাস্তি দিয়েছিল। তো মিষ্টি যেটা ভেবেছিল, মিষ্টির যে একটা আকাঙ্ক্ষা ছিল যে তার আগের জন্মে সে কী ছিল, এটা দেখার পর মিষ্টি মনে খুব দুঃখ কষ্ট হতে লাগলো যে সে আসলে এতটাই খারাপ ছিল। কারণ তার যে বর্তমান জীবন, সে অনেক আদুরে মেয়ে একটা ছিল। তার দাদি, তার বাবা মা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই তাকে অনেক আদর করতো, কারণ মিষ্টি নামের সাথে তার কাজেরও মিল ছিল। মিষ্টি সত্যি কথা বলতে অনেকের দুঃখ দেখলে সে দুঃখ পায়, মানুষের সুখে দুঃখে সে সবসময় পাশে থাকে। কিন্তু তার যে অতীত এরকম একটা জঘন্য ছিল, সে অতীতে ডাইনি ছিল, এটা তাকে খুবই ব্যথিত করে এবং তখন সে ওই তার যে প্রতিচ্ছবি যে মেয়েটা ছিল, নদীর উপরে যে মেয়েটা ছিল, তাকে বলে যে না, আমি এই অতীত মানি না, আমি এই অতীত আমি মেনে নিতে পারতেছি না। তো ডাইনি তাকে থেকে যেতে বলে যে আমি এখানে অনেক দিন যাবত আছি, আমি এখানে চারপাশে শুধু জ্বালাও পোড়াও মানুষের দুঃখ কষ্টের মাঝে আছি, আমি এখানে থাকতে চাই না, হয় আমাকে মুক্ত করো, না হলে তুমি আমার সাথে থেকে যাও। তো মিষ্টি ভাবলো যে না, আমি একে সাথে নিয়ে যাব না, কারণ যে এলাকায় ছিল সেখানকার মানুষদের একটা অভিশাপ ছিল যে তোর পাপের শাস্তি তো পেতে হবে। তো এজন্য মিষ্টি সেখানে থাকতে অস্বীকৃতি জানায় এবং সে সেখান থেকে বেরিয়ে আসার পথ খোঁজে এবং সে ভাবতে ভাবতে সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পায়। আসলে রাসেল ভাই, মিষ্টি যে ওই অবস্থানটায় গেছে, দেখেন সে আয়না ঘরে গেল এবং আয়না ঘরে তার অতীত এবং সে কে ছিল এটা জিজ্ঞাসা করার মধ্য দিয়েই কিন্তু সে আপনার ওই জায়গাটায় যায় এবং এখন মিষ্টি ভাবতে থাকে যে আমি যেহেতু ভাবনার মাধ্যমে এবং আয়নার মাধ্যমে এখানে এসেছি, তো আমার এখন যদি বর্তমান বাস্তব জীবনে যেতে হয় তাহলে আমাকে ভাবনার মাধ্যমে যেতে হবে। তাই সে চোখ বন্ধ করে এবং সে তার দাদি, বাবা মা, তার বাস্তব জীবনের কথা ভেবে সে বলে যে আমি আমার বাস্তব জীবনে কে, আমি কে ছিলাম, আমার বাস্তব জীবনে কী ছিল, এই প্রশ্ন করার মধ্য দিয়েই কিন্তু আপনার মিষ্টি তার দাদির যে পাশের রুমে আয়নাঘর ছিল সেখানে সে নিজেকে আবিষ্কার করে। তো রাসেল ভাই, এই গল্পের মূলত দুটো দিক আছে। সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনে অনেক সময় অনেক মানুষের সাথে খারাপ কিছু করে ফেলি। তো যেটা হয়, আমাদের উচিত আপনার সবার সাথে ভালো থাকা, ভালোভাবে থাকা। আমাদের যে নিকৃষ্ট একটা মন আছে, এই মনটাকে একটা ওই মিষ্টির যে আয়না ঘরের যে আবদ্ধ জায়গাটা, সেখানে এরকম একটা আবদ্ধ জায়গায় নিজের নিকৃষ্ট মনটাকে আপনার আবদ্ধ করে নিজের ভালো মনটাকে সবার সাথে ভাগ করে নেয়া। তো রাসেল ভাই, এই ছিল আমার আজকের ঘটনা। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।